ভুলে গেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। কালকেও যে ভুলে গেছে এই টাইমটা, এরকম গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছে। বাকি টাইমটা বড় অযথা। আসছে আর দেবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করছেন সবাই? পেট শান্তি তো? কিন্তু ক্লাসে সব অশান্তি চলতেছে নাকি? এই যে এদিকে খালি রয়ে গেছে, আপনার এদিকে একদম ভিড় করে বসে আছে। এই যে সামনে একটা চেয়ার খালি, পিছনে খালি, কিন্তু আমরা পিছনে একদম গাদাগাদি করে বসে আছি, তাই না? আচ্ছা, তাহলে কি করা উচিত? কি করা উচিত? সামনে এসে উঠে হ্যাঁ, সামনের খালি জায়গাগুলা
ফিল আপ করা উচিত, হ্যাঁ পূরণ করা উচিত, রাইট। হ্যাঁ আপনার নিজ দায়িত্ব করে ফেলেন, নিজ দায়িত্বে। মাশাআল্লাহ। ওকে, আজকে শেষ দিন, বিদায় দিন নাকি? কান্নাকাটি করবেন? কেন কান্নাকাটি করবেন না কেন? ওরকম মায়া মহব্বত এখনো কি হয় নাই? হয়তো বা হাতে করা দুই একজনের সাথে পরিচয় হয়েছে মাত্র। যে আপনার বাসা কই? কচুয়া। আপনার বাসা কই? ফরিদগঞ্জ। যাক, এই দেশে যাচ্ছে এটাই নাকি? ওরকম বড় একটা সম্পর্ক হয় না যে মায়া কান্না হবে নাকি? হবে হয়তো যারা নতুন বিদেশে যাবে, ফ্যামিলি থেকে বিদায় নেবে, বন্ধু বান্ধব থেকে বিদায় নেবে, এয়ারপোর্টে যায় শেষ দেখা দেবে, তখন একটু মন খারাপ হইলেও হইতে পারে। মানুষের আসলে বিদায় মানে কয়েক ধরনের বিদায় থাকে। যেমন যখন আপনি স্কুল লাইফ একদম প্রাইমারি ক্লাস 5 এর শেষ যে বিদায়টা হয়, ওটা কিন্তু গায়ে লাগে না। কেউ কেউ হয়তো স্কুলে পড়াশোনা করে, আবার হ্যাঁ গ্রামে ম্যাক্সিমাম জিনিস প্রাইমারি আলাদা থাকে, আবার ওই যে হাই স্কুলটা আলাদা থাকে, রাইট? তো তত বেশি খারাপ লাগে না, তখন শত্রু বেশি থাকে। এই আমাদের খাওয়াই নাই, ওই আমার জন্য ব্যাগ রাখে নাই, ওই আমার জন্য বই রাখে নাই, তখন বিভিন্ন কমপ্লেন থাকে, নানান কমপ্লেন। আবার যখন হাই স্কুলে আসে, হাই স্কুলে এসে একটু খারাপ লাগে। যখন এসএসসি বিদায়ের যে অনুষ্ঠানটা হয়, তখন দেখি অনেক সময় আমরা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, একটু ওভার অ্যাক্সেসও হয়ে যায় কিছু কিছু জিনিস, বাট হ্যাঁ খারাপ লাগে। মানে এটাই হচ্ছে কি আপনি আপনার এলাকা ছাড়া হচ্ছে, তাই না? এসএসসি পর্যন্ত হয়তো বা সবাই সবার এলাকায় থাকি, ইন্টারমিডিয়েটে এসে আমরা চেষ্টা করি একটু শহরমুখী হওয়া, সবাই চেষ্টা করি শহরমুখী হওয়া, তাই না? ওই এসএসসিটাই আমাদেরকে মোটামুটি শেষ বিদায় বললেই চলে। এরপরে ইন্টারে এসে কয়েকটা থানার লোকের সাথে পরিচয়, তাই না? আবার যখন ইন্টার শেষ করে গ্রাজুয়েশন করতে যাই, ঠিক তখনই কি বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে পরিচয় হয়। আমরা মূল শহরে চলে যাই, কেউ ঢাকায় চলে যায়, কেউ চট্টগ্রাম চলে যায়, কে কোথায় যায় সেটা তার সাবজেক্টের উপরে, পড়াশোনার উপরে ভিত্তি করে আমরা ওইভাবে চলে যাই। বাট দিন যত যাচ্ছে বিদায় তত বাড়তেছে, তাই না? বিদায় তত বাড়তেছে, কিন্তু খারাপ লাগাটা কম হচ্ছে। এসএসসিতে যে বেতনটা পাইতেন, ইন্টারে সেটা কমে গেছে। আর অনার্সে সেটা আরো কমে গেছে। এই জন্যই, কারণ অনার্সে যারা এখন পার্টনার হয়ে আছে, ম্যাক্সিমামের চিন্তা যে আমি কর্ম করব, আমাকে একটা ব্যবস্থা করতে হবে, আমার কর্মের একটা ব্যবস্থা করতে হবে, ইনকাম সোর্স বাই করতে হবে। এই চিন্তাকে মাথায় বারবার আঘাত করে। তখন আর ওই যে বেদনা, ব্যথা, দুঃখ, তখন আমরা খুশি হই এই জিনিসটাই, ওই একটা ভালো টিউশনি পাইছে, ওই ভালো একটা চাকরি পাইছে, একটা কোম্পানিতে চাকরি পাইছে, কম্পিউটার অপারেটর হিসেবে পাইছে, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পাওয়া যাবে না, বাট এর ম্যানেজমেন্টের লোক হিসেবে পাইছে। এরকম কিছু শুনি আমাদের ভালো লাগে। আবার গ্র্যাজুয়েশন শেষ করে আবার জবের জন্য অ্যাপ্লাই, বিসিএস এর জন্য এটা করো, সেটা করো, হ্যান করো, ত্যান করো, ব্যস্ত। মানে দুঃখ বেদনা সেটা ভুলে যায়। কিন্তু এখান থেকে অনেকে হারায় যায়, শিক্ষা থেকে হারায় যায়। এই জন্যে যখন প্রেশার বেশি চলে আসে মাথায়, তখন সে দেশে হয়তো তার পরিবারের চাহিদা অনুযায়ী যখন ইনকামটুকু না করতে পারে, তখনই চিন্তা করে যে আমাকে বিদেশে যেতে হবে। কারণ দেশে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি নর্মালি যদি চাকরি করেন 15,000 টাকা, তাও পাওয়া কষ্ট। একটু ভালো মানুষ হলে 20,000, তার সাথে ভালো মানুষ হলে 25। গ্র্যাজুয়েশন শেষ করে চিন্তা করে দেখেন, মানে আমাদের চাকরির বাজারটা খুবই মন্দা। যে একটা গ্র্যাজুয়েশন শেষ করলো, সে 25,000 টাকা স্যালারি পাচ্ছে স্টাডি।
এরপরে যারা সিনিয়র 3 বছর 4 বছর 5 বছর তখন তার গ্র্যাজুয়েশন চেক করে না, তখন তার কাজের অভিজ্ঞতা চেক করে, কারো 40-50 পর্যন্ত হয়, কিন্তু অনেক সময় লেগে যায়। সো এই জন্য আমাদের বিশেষ করে যুবক ভাইরা বা আমাদের ইয়াং ভাইরা চিন্তা করে এটাই যে দেশে বসে থেকে কোনো লাভ নাই, আমাদের কি করতে হবে, বিদেশে পাড়ি দিতে হবে। আবার হ্যাঁ, অনেকের ফ্যামিলি ব্যাকআপ থাকে, যে সে গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স অথবা বিসিএস দেখ অথবা যাই করুক না কেন, সে মেডিকেল তার পছন্দ অনুযায়ী সে একটা জিনিস করে ফেললো, সে একটা ইনভেস্ট করে ফেললো, সে ই-কমার্স করলো, সে উদ্যোক্তা হইলো, সে একটা সেন্টার দিল। এটা যদি ফ্যামিলি ব্যাকআপ থাকে, তাই অথবা তার মনে জোর থাকে, অথবা সে ব্যাকআপ ম্যানেজ করে নিল। কিন্তু সবাই তেমন থাকে না। 80% কি আমাদের ব্যাকআপ নেই, 20% থাকতে পারে, 80% আমাদের ব্যাকআপ নেই। তখনই আমরা চিন্তা করি না, আমাদের তো এবার কিছু করতেই হবে, দেশের বাইরে পাড়ি দিতে হবে, যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমার একটা ভিসা দরকার। আমার বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে পারতেছি না, আসলে এরকম বিয়ে করতে পারতেছি না, চাকরি নাই, ইনকাম নাই, কে দিবে মেয়ে? আছে কিনা এরকম? এখানে প্রত্যেক বেশি তো একজন আছে, মেয়ে দিবে কে? আমার কাছে বেকার ছেলের কাছে কে মেয়ে দিবে? তার তো বরণ পোষণ আমাকেই দিতে হবে। আমাদের যে ট্রেডিশন অনুযায়ী একজন মেয়ের ভরণ পোষণ তার কে দিতে হয়? হাজবেন্ডে দিতে হয়, তাই না? অথবা বাবা দিতে হয়, অথবা ভাই দিতে হয়। মানে এভাবে আমরা ট্রেডিশনে চলে আসি। হয়তো বা সামনে চেঞ্জ হইতে পারে, বাট আপাতত আমরা যা দেখতেছি এটাই বেশি চলতেছে, যে একজন ছেলে মেয়ের কি ভরণ পোষণটা দিতে হয়। ওই দায়িত্ববোধ থেকে আমরা যত দ্রুত সম্ভব ইনকাম সোর্সটা বাইর করে নিয়ে আসতে হয় না? এই যে বিদেশে যাবো, 2 বছর বিদেশ করে দেশে এসে কি করবেন? যারা করছে তারা করবেন কি জন্য? যারা করবেন তারা করবে নাকি? হ্যাঁ, ওকে। তো এই যে যাচ্ছেন, এই তাড়াহুড়োর মধ্যে আমরা একটা ভুল করে ফেলি। কতদিন বলছিলাম, কতদিন আসছিলাম আপনাদের এখানে? হ্যাঁ, এই যে ভিসাটা আপনি নিছেন, ওয়ান টাইম ভিসা, এই তাড়াহুড়ো থেকে আপনি ওয়ান টাইম ভিসাগুলো নিয়ে নেন। খুবই বাজে ভিসা, খারাপ ভিসা। আমি এই গত 2 থেকে 3 মাসের মধ্যে হাতে গোনা 10 থেকে 12 জন লোকের কন্ট্যাক্ট পেপার চেক করতে দেখছি, মানে পাইছি, আমি দেখছি যে এনাদের কন্ট্যাক্ট পেপার আছে। ম্যাক্সিমাম লোকের নাই, ম্যাক্সিমাম 99% লোক কন্ট্যাক্ট পেপার পায় না। তাহলে আপনি এত টাকা খরচ করে যাচ্ছেন, ওই দেশে আপনাকে নিচ্ছে ওনার ওয়ার্কার হিসেবে, রাইট? তার মানে আমরা দিন মজুর, আমরা একজন লেবার হিসেবে যাচ্ছি ওনাদের কাজ করার জন্য। একজন লেবার 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ কেন করতে হবে? সহজ প্রশ্ন না? যে কেন করতে হবে, এই খরচটা কেন করতে হবে? সে তো, আমি তো তার কাজ করতে যাচ্ছি, সেই না আমাকে ফ্লাইটের টিকিটটাও দিয়ে দিবে, রাইট? যেহেতু আমি কি তার জন্যই কাজ করতে যাচ্ছি, কিন্তু সেই জায়গায় টিকিটের টাকা দিচ্ছি, ওকে বুঝলাম মেডিকেল আমার ট্রিটমেন্ট, এটা আমার চেক আপ টেকআপ, এই রিপোর্টগুলো আমাকে সাবমিট করার দরকার, সেটা করলাম, সেটা করে নিলাম। কিন্তু টিকিটের টাকা নিজে দিয়ে দিলাম, ভিসার টাকা যে বড় যে পাহাড় সমুদ্রের যে টাকার অ্যামাউন্টটা, এটা আমাদের উপর চাপায় দিয়ে আমাদেরকে কি গ্রাস করে দিচ্ছে না? গ্রাস করে দিচ্ছে। আমরা এর থেকে বের হতেই পারতেছি না। কিভাবে পারবো বলেন? আপনাদের মতো যারা আছে, যারা একটু ভালো বুঝেন, যারা কাগজ কলমের পেজ বুঝেন, তারাই বিদেশে গিয়ে কি করেন? এই অকারেন্সগুলো করেন। এই বিষয় আমাদের আশেপাশের দেশগুলা নেই না। এই বিষয়গুলো, যে বিষয়ের কোনো ভ্যালুই নেই, আপনি কি কাজে যাচ্ছেন সেটাই আপনি জানেন। আপনাকে বলে কফি শপে, আপনাকে বলে লোড আনলোড, আপনাকে বলে রেস্টুরেন্ট ক্লিনার, রেস্টুরেন্টের আছে ওয়েটার, আপনাকে বলে সুপার শপের ক্লিনার হিসেবে নিচ্ছে। বাট এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ভিত্তি নাই, নিচ্ছে আর কি। ওখানে গিয়ে রিসেন্টলি দেখলাম আমার এলাকারই এক ভাই দুবাই যাচ্ছে। তো আমি তার বিষয় দেখে আমার চোখ মানে কপাল উঠে গেছে। আরে সে ম্যানেজার হিসেবে যাচ্ছে, তার বিশাল একটা কি হোটেলের ম্যানেজার হিসেবে, অবাক করা বিষয়। আর এই তো কলম ভেঙে ফেলে, সেই লোক ম্যানেজারে কিভাবে গেল? আমি বলছি ভাই আপনার বিষয়টা কিভাবে, কেমনি কি? বলছি তো ক্লিনারের কাজ দেবো এই বিষয়। তখন লেখা আছে ম্যানেজার, আপনার বিষয় লেখা আছে ম্যানেজার বুঝতে দিতেছেন, আর আপনি বলছেন ক্লিনার, কোন কাজ রেডি দিব বলছি।
চিন্তা করার বিষয়। কিন্তু টাকা দিচ্ছে 8 লাখ টাকা, স্যালারি একটু ভালো, বলছে দিবে, ভালো সে পায় নাই, বলছে দিবে, কিন্তু 6 মাস পরে চলে আসে যদিও। তো বিষয় হচ্ছে এরকম, মানে একরকম বিষয়, কাগজ বাইরে করতে পারলেই হয়েছে, কাগজটা বাইরে করলে এটা আমাদের এখানে ট্রান্সফার করে দেয়, আর আমরা কি এটা দেখে দেখে দৌড়া দিয়ে চলে যাচ্ছি, কিন্তু ওখানে কি হবে না হবে এটা কোনো গ্যারান্টি নেই। কারণ ওই যে বললাম বেকারত্বের পরিমাণ বেড়ে গেছে, উদ্যোক্তার পরিমাণ কমে যাচ্ছে। তবে হ্যাঁ, এখন বর্তমানে যে পরিমাণ দিন দিন বাড়তেছে, গ্রো করতেছে আমাদের ভাইয়েরা, বিশেষ করে ইয়াং ভাইয়েরা, পড়াশোনা ইন্টারমিডিয়েট শেষ না করতেই তারা ই কমার্স অনলাইনে কি ঝুঁকে যাচ্ছে, তাই না? তারা বুঝে গেছে যে ব্যবসার ট্রেন্ডিং এগুলো চলতেছে, অনেকে সোশ্যাল মিডিয়া, অনেকে ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, আজে বাজে ভিডিও এটা সেটা করে বমবাম কইরা করতেছে, যে যার মতো করতেছে না। আবার অনেকে না সঠিকভাবে সে অর্গানিক করবে, সে অর্গানিক ফুড নিয়ে কাজ করবে। ছাত্র একটা ভাই দেখলাম মাছ নিয়ে একটু ঘাটাঘাটি করতে করতে আজকে বিশাল একটা অবস্থা। বয়স কিন্তু বেশি নেই, এখন বিয়ে করেনি, বয়স বেশি না, কিন্তু সে চেষ্টা করছে। প্রথম তার কাছে লজ্জা লাগছিল, এখন তার মোটামুটি 8 থেকে 10-12 জনের কি কর্মের ব্যবস্থা সে নিজে করে দিচ্ছে। একটা সময় তার কর্মের কোনো খবর ছিল না, সে যে কর্ম করবে তারও গ্যারান্টি ছিল না, এখন তার মাধ্যমে কি 8 থেকে 10-12 জনের কর্মের ব্যবস্থা হয়ে গেছে। এরকম সাহস নিয়ে উদ্যোগ নিয়ে আমাদের কাজ করতে হবে, যেহেতু আপনাদেরকে এটা বলে লাভ নাই। সো যদি আপনারা যারা বিদেশে যাচ্ছেন, আপনারা এমন ভাই থাকে যারা এইগুলোতে একটু উৎসাহিত, উদ্যোগ নেওয়ার একটু চিন্তা চেতনা আছে, কত বড় লস থাকতেই পারে, চেষ্টা করবে তাদেরকে উৎসাহিত করা, একটু হেল্প করা, যে হ্যাঁ সাপোর্ট দিবেন, যে উঠে যাও, সমস্যা নাই, ফেল হইতেই পারে, খারাপ হইতেই পারে, মানুষ 1 বার 2 বার 3 বার খারাপ করবে, একটা সময় ভালো করবে, তাদেরকে সাপোর্ট দিবেন। একজন উদ্যোক্তা তৈরি হলে না হলে ওই লোকের পিছনে মিনিমাম 5 জন লোক থাকা লাগে। তার মানে 5 জনের কর্মের ব্যবস্থা কিন্তু দেশে থাকতে হয়ে গেছে, যদিও পরিমাণ কম, টাকার পরিমাণটা কম। আপনি বিদেশে যাচ্ছেন, সব কিছু যদি 50,000 টাকা স্যালারি পান, সব মিলে আপনি 30,000 টাকা টিকার কষ্ট হয়ে যাবে, হয়ে যায় কিনা? কষ্ট হয়ে যায়। সো দিকটা খেয়াল রাখতে হবে যে দেশে থেকে যদি 30,000 টাকা বা 20,000 বা 25,000 টাকা কামাইতে পারে, তাহলে দেশে থাকাটাই কি বেটার, তাকে সোর্স বাই করে দিতে হবে। সেটার দায়িত্ব এই প্রবাসী ভাইদেরই নেওয়া উচিত। কারণ আপনারা বিদেশে গিয়ে একসময় ভালো পজিশন যাবেন, কিন্তু যারা ছোট বা যারা চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব কার? আমাদের সবাই, নাকি? চেষ্টা করবে, যে যার অ্যাঙ্গেলে, যার ভাই আছে ভাইকে, যার কাজিন আছে কাজিনকে চেষ্টা করবেন। হ্যাঁ, ওটা আপনি আপনার বিজনেস গ্রোথে, যে টাকা চাইছে টাকা দিয়ে দিলেন না, তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি প্রতি মাসে তাকে দিচ্ছেনই, তার কোনো উন্নতি দেখতেছেন না, সে বারবার সে বুঝে গেছে যে না, আমি ফেল করলে তো সমস্যা নাই, আমার ভাই তো আছে, আমার বাবা তো আছে, দিয়ে দিবে, সমস্যা নেই। এরকম চিন্তা চেতনা যাতে না আসে, যাই দিবেন হিসাব নিকাশ করে, বুঝে শুনে সে কি ব্যবসা করে, কি করতে চাইতেছে, এর প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, কতটুকু আগাইতে পারবে, এই সকল কিছু জেনে কোথাও বিজনেসে ইনভেস্ট করবে। কারণ আপনি যে জমানোকৃত টাকা, এই টাকাটা আপনি বসে বসে খাওয়ার জন্য না, আপনি এই টাকা বাড়ানোর জন্য ব্যবসা পাইছেন, ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। যে হ্যাঁ, ব্যবসা 20% আমাকে দিতে হবে, 20% আমাকে বা 30% আমাকে দিতে হবে, আমি ইনভেস্টর, তুমি ব্যবসা করো, বা ব্যবসার পলিসি কি, এই সকল কিছু বুঝে শুনে ইনভেস্ট করবেন। ওকে, আচ্ছা, আজ ওইসব বিষয়ে বলতে চাই না। আজ একটা জিনিস বলতে চাই, শিক্ষাবৃত্তি নিয়ে কথা হয়েছে, কথা বলছে কেউ? শিক্ষাবৃত্তি বলে নাই কেউ? আগেও বলে নাই, ডিটেলসে বলে নাই। আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষাবৃত্তিটা এটা প্রবাসী সন্তানের জন্য। এই বৃত্তিটা হচ্ছে প্রবাসী সন্তান পাবে, ভাইও পাবে না, বোনও না, শালাও না, ওয়াইফও না, একমাত্র সন্তান না। 2 জন হইলেও পাবে, 3 জন হইলেও পাবে, 4 জন হইলেও পাবে। মানে আপনি বুঝছেন কোনটা বুঝেছেন? মানে সন্তান আপনার যা খুশি নেন, বৃত্তি সবাই পাবে, কিন্তু এখানে কিছু শর্ত আছে। শর্তটা বেশি কঠিন না, একটা সময় কঠিন ছিল, এখন সহজ। কারণ একটা সময় A+ পাওয়ার সংখ্যা ছিল খুবই নগণ্য, হাতে গোনা 2-1 জন 19 শতকে যারা ছিলেন, বিশেষ করে
ফার্স্ট ডিভিশন পাইলট তুমি সেই গ্রাম থেকে দেখতে আসো, তাই না? আর এখন পাশের প্ল্যানের একজন যদি গোল্ডেনও পাওয়া যায়, মনেই থাকে না যে পরীক্ষা দিচ্ছে, এমন হয় না? জিজ্ঞেসই ভুলে যায় না। পরে একশো মুসলিম মনে 15-20 দিন পরে, এই বাবা তোমার রেজাল্ট কি অবস্থা? হ্যাঁ আঙ্কেল আমি তো জিপি 5 পেয়েছি, আমি তো গোল্ডেন পেয়ে গেছি। আর বলো কি? মনে থাকে না। চিন্তা করে দেখেন, মানে গোল্ডেন পাওয়ার লোকের খোঁজ খবর নিতে আমরা 15-16 দিন লেগে যায়, আর সেই জায়গায় ফার্স্ট ডিভিশন ওনারাও ভালো করছে। তখনকার ফার্স্ট ডিভিশনের ভ্যালু ছিল। হ্যাঁ, অনেকে বলে যে তখনকার পড়াশোনা যারা ফার্স্ট ডিভিশন পাইছে ভালো। বিষয়টা হচ্ছে এই জন্য তখনকার কঠিন ছিল পড়ালেখা। কি জন্য কঠিন ছিল? এই সকল জিনিসগুলা, এই যে অ্যাক্সেসরি জিনিসগুলা, এগুলো অ্যাভেলেবল ছিল না। একটা কম্পিউটার সাবজেক্ট ছিল আগে, ছিল না? এই কম্পিউটার সাবজেক্টটা আমরা বই পুস্তকে গিয়ে দেখছি, পড়ে গেছি, কিন্তু এখানে পাওয়ার বাটন, হ্যান্ড, র্যাম, বাস এগুলো কিছুই ছিল না। হ্যাঁ ছিল, র্যামের কাজ কি আর রোমের কাজ কি, এগুলো ছিল বেসিক যেগুলো। কিন্তু এখন দেখতেছি যে বাস কত হাই, মানে অনেক কিছু আছে যেটা বই পুস্তকের চাইতে কি মানুষ অনেক আপডেট হয়ে গেছে। বিশেষ করে আমাদের মধ্যে যে ভাইয়েরা আছে এরা অনেক আপডেট হয়ে গেছে, যে বই পুস্তক অনেক পিছিয়ে বেড়ে গেছে। তো বই পুস্তক যদি ওষুধ সম্বন্ধে কোনো প্রশ্ন আসে, সে অনায়াসে দিতে পারে, আমার কাছে সহজ মনে হয়। আগে এই জন্য কঠিন ছিল যেটা সহজ ছিল না, বা দেখা যেত না। এখন দেখতেছি, তারপর পরীক্ষা আসতেছে, এই জন্য সহজ হয়ে গেছে। তো কোনো প্রবাসী ভাইয়ের সন্তান যদি এসএসসি পরীক্ষায়, কোন ক্লাসে? এসএসসি। আর একটু বলে নেই, এই বৃত্তিটা আগে ক্লাস 5 এর পরে পাওয়া যায়। ক্লাস 5। আমরা জানি যে ক্লাস 5 আর 8 এর পরীক্ষা কি বাতিল করা হয়েছে না? সরকার বাতিল করে দিয়েছে না? হ্যাঁ, ক্লাস 8 আর 5 এর পরীক্ষা বাতিল করার জন্য আমরা ক্লাস আর 8 এর বৃত্তিটা পাচ্ছি না আপাতত। যখন চালু হবে, পিছনে, একদম পিছনে, আমি একটু পরে পয়েন্টগুলো বলবো। প্রশ্ন করলেও করতে পারি, না বলতে পারলে কিন্তু লজ্জা পাবেন। সো বি কেয়ারফুল। সো আমরা যেহেতু জানি যে ক্লাস 5 এর রেগুলার পরীক্ষা হচ্ছে না, তার মানে বৃত্তির পরিমাণটাও কি এখানে নেই। যেখান থেকে আছে সেটা হচ্ছে এসএসসি। এসএসসি তো পাবেন না, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি পাবেন। এসএসসি পরীক্ষায় যদি কোনো প্রবাসী ভাইয়ের সন্তান 4.80 এর উপরে পায়, কত? 4.80 এর উপরে, মানে 80 মিনিমাম, এর উপরে যা পায়, এ প্লাস পাক, জিকে 5 পাক, 4.9 পাক, যাই পাক, এর উপরে পাইলে কি সে বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করতে হলে তাহলে ইন্টার রেজাল্ট যেহেতু এসএসসি, বৃত্তি পাবো কি ইন্টারে। এখানে এমন কেউ আছে যারা বৃত্তি পাইছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে বা প্রাইমারিতে? নাই, এসে কেউ? আপনি পাইছেন? একজন। যে আর কি আছে? মাশাআল্লাহ, 2, 3, 4 জন, 5 জন। আর কি আছে? আর নাই? আচ্ছা, সমস্যা নেই। 5,000 টাকা, এই 5 জনের মধ্যে 5,000 টাকা পাইছে কে এক বছরে? এক বছরে 5,000 বা তার উপরে, 5,000 টাকার উপরে কেউ পাইছে? বললো এখানে থেমে গেলাম। আমি তো ভাবছি বাড়তে থাকবো 5,000 টাকা পাইনি এক বছরে। আচ্ছা, সমস্যা নাই। সো আপনার সন্তান যদি বৃত্তি, উপবৃত্তি বা সাধারণ যে বৃত্তিগুলো সরকার দিয়ে থাকে সেগুলো পেয়ে থাকে, সেটার সাথে এই প্রবাসী শিক্ষাবৃত্তির কোনো সম্পর্ক নাই, এটা আলাদা। আপনার সন্তান ওই বৃত্তি সবগুলো পাক, সেটা ভিন্ন বিষয়, এটা আরেকটা বিষয়। ক্লিয়ার? আর যেটা সাধারণভাবে সবাই পায়, সরকারি বৃত্তি, উপবৃত্তি যাই বলে, যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 13,000। কত? 13,000। কিন্তু 13,000 কেউই পায় না। সর্বোচ্চ আমি দেখছি একজন 12,000 টাকা পাইতে। কত? 12,000। এর বেশি কেউ পায় না। এখন আপনার সন্তান যদি সেই বৃত্তিগুলো পাইলে, সেটার সাথে সাথে যদি তাকে আরো 13,000 টাকা, মানে শিক্ষাবৃত্তি, প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি হিসাবে দেওয়া হয়, আপনারা কি সন্তুষ্ট কিনা? সবাই সন্তুষ্ট না? এটাতে আরো বাড়ালে আরো সন্তুষ্ট হবে? আরো বাড়ালে আরো সন্তুষ্ট হবে। আরো সন্তুষ্ট হবে? কত বাড়ালে সন্তুষ্ট হবে? যত বাড়ানো যায় না, কত বাড়ালে খুশি হবে? হ্যাঁ, যত চাই তত লাগে।
একটা লিমিটেশন আছে না, টাকাটা তো আপনার পকেট থেকে গজাবে। যখন ওনার সন্তান পাবে টাকাটা আপনার পকেট থেকে গজাবে, মানে আপনার পকেট থেকে বলতে দেশ থেকে যাবে, রাইট? দেশের মূল অর্থনীতি থেকে যাবে। তাই আমাদের সবকিছু চিন্তা করে কথা বলতে হবে, তাই না? চাইলে তো দুনিয়াটাও চাওয়া যায়, কিন্তু কোথায় রাখবেন ভাই, তাই না? যেখানে কষ্ট আছে সেখানে সুখের মূল্য আছে, কষ্ট নাই সুখের কোনো মূল্য নাই, তাই? আচ্ছা, মানে 13,000 থেকে কত বাড়ালে খুশি হবে? আরো 5 বাড়াই দিলে খুশি হন কিনা? হ্যাঁ, আচ্ছা 13,000 যদি ডাবলে করে দেয় খুশি হন কিনা? এবার খুশি কিনা? আচ্ছা, 13,000 কে আমরা ডাবল করলে কত আছে? 26,000 নাকি? কিন্তু আপনার সন্তান পাবে 27,500। কত? 27,500। তাও আবার 1 বছরে। কত বছরে? 1 বছর। 1 বছরে। ইন্টার কত বছর? 2 বছর। তার 2 বছর কত আসে? 53,000। 55,000। কত? 55,000 টাকা পাবে। এখানে অনেক প্রবাসী ভাইয়ের সন্তান আছে, শুধু জানে না দেখেই কি পায় নাই, আফসোস করতেছে। জানলে তো বছরে ঈদ হইতো 3টা, তাই না? বছরে ঈদ কয়টা? 3টা, রমজান, কোরবানি আর ঈদ। হ্যাঁ, ঈদ তো ঈদে আনন্দিত, তাই না? যে পায় সে না বুঝে আনন্দটা কি। জি। আচ্ছা, তো এটা গেল ইন্টারমিডিয়েট। রেজাল্ট কি লাগবে? 4.80 এর উপরে। একদম ক্লিয়ার তো আমরা নাকি? এখানে তো আর কোনো প্রশ্ন নাই। এবার আসি ইন্টার। যখন আমরা ইন্টার এসে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিয়ে যদি ফাইনাল পরীক্ষা, ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে যদি 4.5 রেজাল্ট তুলতে পারি, মানে এর উপরে 4.5 এর উপরে রেজাল্ট করতে পারি, তাহলে আবারও বৃত্তি পাব। আবারও কি? এবার কত বছর? আচ্ছা, কি কি আছে ইন্টারের পরে? কি কি আছে? অনার্স, ডিগ্রি, লাভ দিলে হবে। মাস্টার্স তো পরে। অনার্স, ডিগ্রি, অনার্স, ডিগ্রি, অনার্স, ডিগ্রি, মেডিকেল, কি বিবিএ বলে, ডিগ্রি বলে, ইঞ্জিনিয়ারিং বলে, সব এর ডিগ্রি কাতারে, রাইট? অনার্স হচ্ছে আপনার জেনারেল লাইনে, ক্লিয়ার? অনার্স হচ্ছে যারা হচ্ছে ইংলিশ নিয়ে পড়ে, ইতিহাস নিয়ে পড়ে, ম্যাথ নিয়ে পড়ে, বিএসসি করে, এই করে, এগুলো অনার্স নেবে। আর ডিগ্রি হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করে, সিভিল করে, বাংলা সুরা করে ফেলে, সান্তান, মানে যা যা করে আর কি, মানে এরা ইঞ্জিনিয়ারিং টাইপের। ওকে, ইঞ্জিনিয়ারিং তো ডিগ্রি লাইনটাও চলবে। তবে ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে 4 বছর সময় লাগে। সো যারা 4 বছর, তারা 4 বছর পর্যন্ত বৃত্তি পাবে। আর যাদের 3 বছর ডিগ্রি, তারা 3 বছর পাবে। আর অনার্স 4 বছরের, অনার্স 6 বছর লাগে না? এত তারা আটকায় না, আটকাইছে কিসার কাছে? আপনার ওই যে সেশনে দেওয়া আছে, কিন্তু ওই আগেরটাই, হ্যাঁ ওইটাই দেওয়া আছে, সেশনেরটা সেশনে পাবে, ঠিক আছে? এখন আপনার পরীক্ষাটা কবে হইলো সেটা পরে, কারণ অনার্স তো গ্র্যাজুয়েশনের বিষয়, আর বর্তমানে সামনে আর আটকাবে না এই জন্যই, কারণ কোনো ধরনের মহামারী যদি না আসে, আটকাবে না। এটা আপনার সেই আগের দিনের কথা, আমরা অনেক বুঝ দিয়ে আসছিলাম 15-16 সালে যারা দিয়েছেন, 6 বছর 7 বছর লেগে গেছে অনার্স শেষ করতে, তাই না? অনেকে ড্রপ করে, অনেকে আবার ইমপ্রুভ দেয়। সেটা আমরা বাবা মাকে কোনোভাবে বুঝে শোনায় কি 4 বছরটা 6 বছর 8 বছর করে ফেলছে, করছি না? হ্যাঁ করছে। এখন তো আর সেদিন নেই, এখন সেদিন আছে? এখন সেদিন নেই, এখন সব অনলাইন ভিত্তিক। বাবা মা একটু এক্সপার্ট হয়ে গেছে, তাই না? আপনারা যেরকম এখন একটু চুরি চাটামি করছেন, আপনারা এখন বাবা মা হয়েছেন না? আপনারা কি বুঝেন না? আপনারা এখন বুঝে গেছেন। এখন আপনার সন্তান চাইলেও কি এটা করা সম্ভব হয় না। আচ্ছা, সেটা ভিন্ন বিষয়, আমরা অন্যদিকে চলে গেছি। অনার্স কত বছর? 4 বছর। ডিগ্রি 3 বছর, আলোচনা শুরুতে ধরে নিলাম। আর মেডিকেল 5 বছর। কত বছর? 5 বছর। 4 বছর পড়াশোনা, 4 বছর সব পড়াশোনা, 1 বছর হচ্ছে কাটাছিড়া, মানে ইন্টার্নশিপ। ওকে, তাহলে ইন্টার রেজাল্ট কি লাগবে ফাইনালে? হ্যাঁ, 4.50 এর উপরে বা 4.5 এর উপরে জানতে হবে নাকি? তার নাম বলে দেব 4.5 নাকি? ক্লিয়ার? পিছনে গালে হাত দিয়ে রাখছেন, মুখে হাত দিয়ে রাখছেন, দুইজন সিরিয়ালে, বুঝছেন তো? বুঝছেন কিনা?
জিজ্ঞেস করলে বলতে পারবেন? ওকে, আমি জিজ্ঞেস করব। তো কত টাকা করে পাবে? 27,500 করে। ইন্টারে পাবে 27,500 করে নাকি? যেহেতু সে এবার অনার্সে উঠছে, পকেট মানি একটু বেশি লাগে না? খরচ হয়ে গেছে না? এবার পাবে 34,000 করে। কত করে? 34,000 টাকা করে। কত বছর পাবে? ডিগ্রি করলে 3 বছর, অনার্স করলে, মেডিকেল করলে 5 বছর করলে কত টাকা আসে? বাসায় গিয়ে হিসাব করবো, ঠিক আছে? অনেক টাকা তো, বাসায় গিয়ে হিসাব করবো। আচ্ছা, আর টাকার পরিমাণটা জেনে যায় স্পষ্ট, বাসায় গিয়ে ক্যালকুলেট করে যেভাবে এত টাকা আইছে, এবার তুমি রেজাল্ট এটা করে দাও নাকি? আচ্ছা, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে টাকা পয়সা আমরা বুঝে পাইছেন? টাকা পয়সা বুঝে পাইছেন? পান নাই? হিসাব বুঝে পাইছেন? হিসাব বুঝে পাইছেন তো নাকি? আমি জিজ্ঞেস করবো, বারবার বলতেছি পিছন থেকে কথা বলতেছে না, যেহেতু হিসাব বুঝিয়ে দিছি, এবার টাকা পয়সাও বুঝে পাইছি, পাইলে পাবো সামনে, কিন্তু কিভাবে পাবো? টাকার পরিমাণ শুনতে খুশি হয়ে গেলাম, রেজাল্টটা বললেন ইনশাআল্লাহ পোলা ফাইনাল ভিডিও এগুলি দেড় করে রেজাল্ট বানাবোই, ঠিক আছে? প্রক্রিয়া কি? এবার আসলে নাকি এটার সাথে কানেকশন হবো কিভাবে? কানেকশন হওয়া একদমই সহজ। পাসপোর্টের ফটোকপি, মানে আপনার সন্তানের, তাকে প্রমাণ করতে হবে সে প্রবাসীর সন্তান, কত তাই না? তাকে প্রমাণ করতে হবে সে প্রবাসী সন্তান, এই জন্য তার বাবার কি লাগবে? পাসপোর্টের ফটোকপি। ম্যান পাওয়ার করছেন না? করবেন, একটু পরে করবেন, একটু পরে বলতে 1-2 দিনের মধ্যেই কি ম্যান পাওয়ার জমা দিয়ে দিবেন। এই ম্যান পাওয়ার ফটোকপি, এই দুইটা সমন্বয়ে সে বিক্রি করতে পারবে। আর এই কাগজপত্র রাখার জন্য তো বলছিল, তাই না? যে ম্যান পাওয়ার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, ট্রেনিং সার্টিফিকেট, যা কাগজপত্র আছে বিষয় সংক্রান্ত সকল কাগজপত্র ডকুমেন্টস পরিবারের কাছে রেখে যাওয়ার জন্য বলছে এক কপি, বলছে কিনা? একটা কপি রেখে যাবে। ওই কপির অনেকগুলো কাজ, এই শিক্ষাবৃত্তি, দ্বিতীয় হচ্ছে পরিবারের সুরক্ষা, বলছে পরিবার সুরক্ষা নিয়ে বলছে না? সেই সুরক্ষা আইনের সময় কাজে লাগবে। শুধু সেই ক্ষেত্রে নয়, আরো কয়েকটা কাজে লাগবে। সো প্রয়োজন কি? কাগজপত্রগুলো এক কপি রেখে দেওয়ার জন্য ওই ফর্মে। আর আপনার সন্তানের রেজাল্ট মার্কশিট, সে যে পরীক্ষার রেজাল্ট করছে সেটা তার প্রমাণ, ওই প্রমাণটা নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। কখন অপেক্ষা করবেন? পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট শিটটা বের হবে, এরপর থেকে আপনার সন্তানকে বলবেন প্রতি মাসে একবার করে মোবাইলে চেক করার জন্য। সবার ঘরে তো মোবাইল আছে নাকি? অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? অ্যান্ড্রয়েড মোবাইলে ঢুকে গুগলে যাবেন, গুগল গিয়ে লিখবেন প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বা প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি অথবা মেধাবৃত্তি, যেটাই লিখবেন চলে আসবে। একদম প্রথম ওয়েবসাইট চলে আসবে, ওখানে ক্লিক করলেই আপনার সন্তান, যেহেতু সে পড়ুয়া, মানে পড়ালেখা জানে, সে ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করলে সে বুঝে যাবে যে আমাকে কি করতে হবে। ওখানে আগের বছরে যারা অ্যাপ্লাই করছে তাদের ফর্মগুলোও আছে, নিয়মাবলী দেওয়া আছে, ওখানে লিংক দেওয়া আছে, ওখানে ফর্ম দেওয়া আছে। ওখান থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করে সাবমিট করে দিবে। এটা তো মোবাইলে সম্ভব না, তাই না? মোবাইলে যে দেখতে পারবে যে সার্কুলারটা কবে দিছে। সো রেজাল্টটা বাইর হওয়ার পরে 6 মাসের মধ্যে সার্কুলারটা দিয়ে দেবে। 6 মাসের মধ্যে সে যদি প্রতি মাসে একবার যদি ঢুকে, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, শুধু সে সার্কুলার অপেক্ষা করবে। একবার সার্কুলার দিলে 3 মাস থাকে। কয় মাস? এই 3 মাসের মধ্যে সে অ্যাপ্লাই করতে হবে। রেজাল্টটা পাবলিশ হওয়ার পর 3 মাসের মধ্যে কি, মানে 3 মাস মধ্যে সার্কুলার দেওয়া, 3 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সার্কুলারটা হয়তো রেজাল্ট দেওয়ার 6 মাস পরে দিতে পারেন, অথবা 8 মাস পরে দিতে পারেন, অথবা 1 বছর পরেও দিতে পারেন, সেটা সমস্যা নেই। কিন্তু টাকা পাবেন, টাকা কোনো কি মিস নাই, টাকা পাবেন, এটা 100%। অথবা এবার অ্যাপ্লাই আগের পরে শুধু আপনার সন্তানকে বলে দিবেন যে রেজাল্ট পাওয়ার পর প্রতি মাসে একবার করে অনলাইনে চেক দিলে কি ঘরে বসে চেক দিবা, যদি হয় তাহলে কি, যদি অ্যাপ্লাই না করতে পারো প্রত্যেকের বাজারে দুই একটা কম্পিউটার দোকান আছে কিনা? আছে না? ওই দোকানে গেলে বলে ভাই আমার এটা ফর্ম পূরণ করে দেন, অথবা আমাকে ফর্মটা বের করে দেন, আমি ফিল আপ করে দেই, আপনারা সাবমিট দিয়ে দেন। সহজ না? একদমই সহজ। হয়তোবা সে চান্দা হিসাবে, চান্দা না, তার শ্রম হিসাবে
200-100 টাকা আপনার থেকে দাবি করতে পারে, এর থেকে বেশি রাইট গেল এইটা। যদি সেই বাজারের কম্পিউটার দোকান এটা অ্যাপ্লাই করতে মানে না হয়, সম্ভব না হয় বা পারে না, তাহলে আপনার জন্য সেকেন্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়েলফেয়ার সেন্টার। ছিলেন একজনের ছিল এই অফিস থেকে 5 টাকার ভাড়া, এই যে মঠখোলা হাজিগঞ্জের দিকে যাইতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে ভবনটা কচুয়া শাহরাস্তি ভাইরা অবশ্যই যাওয়ার সময় একটা বার হলে তাকায়া যাবেন, কারণ এই অফিসটা আপনাদের আপাতত অনেকগুলা কাজ করে, আপাতত এই অফিসটা ওখানে আছে, আমরা চাচ্ছি অফিসটা আমাদের পাশে নিয়ে আসতে। সো যারা কচুয়া শাহরাস্তির বা হাজিগঞ্জের বাইরে আছেন বা মতলবের বাইরে আছে, মোটামুটি 4টা থানা, 4টা না 5টা থানা, মতলব উত্তর, দক্ষিণ, কচুয়া, শাহরাস্তি, হাজিগঞ্জ, 5টা নাকি? এই 5টা থানার লোক আপনারা যখন যাবেন চেষ্টা করবেন বাঁ দিকে, মানে ওইদিকে যাবেন তো, বাঁ দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ভবনটা দেখে যাইতে, কারণ এটা আপনার অনেক কাজে আসবে। এই ভবনে কয়টা কাজ হবে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন গুরুত্বটা কি। এই যে শিক্ষাবৃত্তির কথা বলতেছিলাম না, এই বৃত্তির ফর্মটা কি, যদি আপনি এলাকা না পারেন এখান থেকে করে নিতে পারবেন, ওনারা আপনাকে সহায়তা করবে। ওকে, বিদেশে যে যাবেন, কেউ দুর্ঘটনার শিকার হইলে অথবা আপনার কথা কাজে মিল না থাকলে আপনি যদি দেশে চলে আসেন 6 মাসের মধ্যে, বলছে না 50,000 টাকা যে অনুদানটা, সেটা কোন অফিস দিবে? ওই অফিস দিবে বলতে অফিস আপনাকে নিয়ম বাতায়া দিবে বা আপনার এই টাকা পাইতে তারা সহযোগিতা করবে। 2টা কাজ হলো না? আরেকটা কাজ করে, যদি বিদেশে গিয়ে কোনো প্রবাসী ভাই আল্লাহ না করুক মৃত্যুবরণ করে থাকে, বুঝা গেছে? যদি মৃত্যুবরণ করে থাকে, সেই প্রবাসী ভাই যে 3 লক্ষ টাকার যে অনুদান, সেটাও কি অফিস থেকে কি করা হয়? প্রসেসিং করা হয়, রাইট? প্রসেসিং করা হয়। তাহলে বোঝা গেছে, তার মানে এই অফিসটা আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, রাইট? ওকে, তো এই 5টা থানা লোক অবশ্যই দেখে যাবেন যাওয়ার সময়। এই শিক্ষাবৃত্তি নিয়ে আর কারো প্রশ্ন আছে কিনা? অনেকের প্রশ্ন আছে অনার্স পর্যন্ত মাস্টার্সে দিবে কিনা, বা এই পুরা বেটা করে আপনার দরকার নেই নাকি? তখন তারা মোটামুটি হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, হয় টিউশনি করে অথবা কোথাও মাস্টারি করে অথবা কিছু না কিছু করে ফেলে, তাই না? আচ্ছা, এই বেটাদেরকে না দেওয়া উচিত, অনার্স পর্যন্ত আমরা আপাতত সীমাবদ্ধ। ওকে, এই বৃত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক, হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছেন। কমি মাদ্রাসা কি কোন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে? একদম সহজভাবে সারাই দেয়, যারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে, মানে সরকার অনুমোদিত যারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সার্টিফিকেট পায়, তারাই ভিত্তিতে অংশগ্রহণ করতে পারবে। কারণ আমরা সহজে বুঝে গেছি যেখানে রেজাল্ট লাগে, তাই না? আলিয়া বা কওমি মাদ্রাসার অনুমোদিত কোনো রেজাল্ট আছে? ওনাদের সরকারিভাবে অনুমোদিত কোনো রেজাল্ট নেই, ওনারা ডিরেক্ট মাস্টার্স করে মাস্টার্সের সার্টিফিকেট ওনারা পায়, আর সরকার মাস্টার্স পর্যন্ত দিচ্ছে। ওনাদের তো শত্রুতা না, এটা মানে ফোর্টি পর্যন্ত আর যাচ্ছে না, কারণ এর ভিতরে ক্লাস 5 থেকে ছিল, একটা সন্ধ্যায় ক্লাস 5 থেকে অনার্স পর্যন্ত করাটাই স্ট্যান্ডার্ড শিক্ষা। এরপরে যেটা তার এক্সট্রা নলেজ, এক্সট্রা অভিজ্ঞতা, উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষা, সেটা তার অন্য বিষয়। বা এই পর্যন্ত একটা সঠিক স্ট্যান্ডার্ড শিক্ষিত নাগরিকের জন্য সরকার সীমাবদ্ধ রাখছে। জি, আর কোনো বাইরে প্রশ্ন আছে কিনা? আগে কোনো কাগজপত্র নাই, খালি পাসপোর্টের ফটোকপি আছে, তারা কিভাবে করবে? আগে বিদেশে ছিল, এখন বিদেশে নাই, খালি পাসপোর্ট ফটোকপি আছে, কোনো কাগজপত্র নাই। সে অবৈধ, বৈধ না অবৈধ? বৈধ মানে কেন বৈধ? যে যাওয়ার সময় যে কাগজপত্র যেখান থেকে প্রয়োজন ছিল ট্রেনিংয়ের কাগজপত্র ছিল না। না, আমার কথা শুনেন,
উনি প্রতি মাসে আকামা করে, আসলে আকামা মাসে করে না বছরে করে, এক্সপায়ার মানে সোজা কথা উনি অবৈধ না বৈধ। আচ্ছা আচ্ছা আমি ভেঙে দিই। কোম্পানি যদি গ্রুপ লাগা তার সঙ্গে অবৈধ, কিন্তু কোম্পানি কোনো কিছু করে নাই। আচ্ছা আমরা আসলে সেটা বুঝি নাই, আমি এটুকু বুঝি যারা বৈধ তারাই এই সকল সুযোগ সুবিধাগুলো পাবে, আর যারা অবৈধ তাদের কোনো লিস্টই নাই, বুঝতে পেরেছে? তারা পাবে না, কারণ তাদের এই ভ্যালিডিটি ততক্ষণ পর্যন্ত থাকে, অনলাইনে থাকে যতক্ষণ পর্যন্ত সে বৈধ থাকে। তার বৈধ তাদের পাসপোর্ট সময় হবে নাকি? কেন বৈধ হলে পাসপোর্ট থাকবে না কেন? পাসপোর্ট আছে, পাসপোর্ট দিতে হবে এটা বলছি। হ্যাঁ পাসপোর্ট দিতে হবে, বৈধ থাকতে হবে, মানে আপনারা আকামা করতেছেন, কর্মরত আছেন এবং কি কাজ করতেছেন, তাই না? আর যদি অনেক ভাই বিদেশে ছিলেন কিন্তু কাজটা শেষ করে একবার রিটার্নে চলে গেছেন, মানে দেশে চলে আসেন একবারে খরচ দিতে, হ্যাঁ খরচ মেরে চলে আসে, তারা কি এই সুযোগ সুবিধা পাবে না। আরেক শ্রেণী পাবে যারা একবারে চলে আসলেও পাবে, আজীবন পাবে, তারা হচ্ছে মৃত প্রবাসী। বুঝা গেছে? হ্যাঁ বিদেশে মারা গেছে। আমি এমন একটা জিনিস সেটা বলা ঠিক হবে না, তারপর আমি বলি, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রবাসী ভাই বাসার সাথে মরে গেলাম। চিন্তা করে দেখেন, আপনি ঘুমেছিলেন, টাকার কথা শুনে সাথে সাথে ঘুম পেয়ে গেছে, আমি দেখছি নি ঘুমাইছি, খুশি হয়ে গেছে। না আপনার নিয়ত ভালো না, বলা যাবে না। মানে এটা বুঝাচ্ছিলাম যে কোন প্রবাসী ভাই, জি বলেন, জি হ্যাঁ 3 মাসের যে একটা আপনার শুভেচ্ছা বিষয় দিচ্ছে, আপনার ওয়েলকাম বিষয়। হ্যাঁ তার করণীয় যে এজেন্সি তাকে নিছে ওই এজেন্সি নামে ছোট্ট একটা মামলা দিলাম, যা শেষ। এবং যেহেতু 4 মাস, উনি যদি চলে আসে 6 মাসের মধ্যে, তাহলে উনি ওই যে 50,000 টাকা যে কথা বললাম সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন প্রথমে। ওকে, আসার প্রথম দিন বা দ্বিতীয় দিনের মধ্যে আইসা কি কাজ ছেড়ে ফেলবে, এরপরে ওই এজেন্সির নামে ছোট্ট করে একটা মামলা দিয়ে দেবে। বিষয়টা হচ্ছে ওই যে আত্মীয় স্বজন থেকে নিছে, এজেন্সি প্রসেসিং করছে। তবে হ্যাঁ এখানে যদিও এরকম একটা সেম কেস এখানে হয়েছে, এরকম যেহেতু এজেন্সি প্রসেসিং করছে, এজেন্সির কিছু দায়বদ্ধতা আছে এখানে। তারপর আপনি এজেন্সির সাথে কথা না বলে একজন বিজ্ঞ লোকের সাথে কথা বলবেন। আপনি যাওয়ার সময় আমাদের 4 নম্বর রুমে যাবেন, ঠিক আছে? যে স্যার এই বিষয়টা কিভাবে কি মামলা কি এজেন্সি নামে দিলে উপকৃত হবে নাকি রিলেটিভ যে নিচে ওনার নামে? উনি যে নিচে কোনো ডকুমেন্টস আছে, টাকা পয়সা যে লেনদেন করছে এরকম কোনো ইয়ে আছে, আপনার রিসিট আছে নাকি ওই যে সাক্ষী আছে? ভাই বাংলাদেশের সাক্ষী 2 কিলো পান খাওয়াইলে চেঞ্জ হয়ে যায়। মাথায় রাখবেন, আমরা এই জন্য যে মুখের কথা কোনো বিশ্বাস করি না। আপনাকে চিনি না, আপনার পরিচয় পাসপোর্টে, আমি কি আপনার নাম জানি? যতক্ষণ আপনি আমরা পাসপোর্ট দিন আমি বলতে পারবো না। বিষয়টা এমন না সেম। ওনার কি বলবো যে ভাই উনি 5 লাখ টাকা দিয়েছি, হয়ে যায়। ওই যে আপনার যখন কিছু হাতাহাতি হয়ে যায়, পকেট থেকে 500 টাকা পড়ে যায় বা 5,000 টাকা বেড়ে গেছে, এমন হয় কি না? এখানে আমার মনে হয় এমন কেউ নাই যে যার সামনে এমন কিছু হয়নি, সবার সাথে হয়েছে বা দেখছেন, আপনার সাথে নাও দেখছেন, এমন কাহিনী হয়। সো এরকম সাক্ষী যদি আপনার ডকুমেন্টস থাকে, লেগে কাগজপত্র আছে, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন করছেন অথবা স্ট্যাম্পের মাধ্যমে করছেন, এরকম কিছু দলিল থাকলে ওগুলো রেডি করেন। আর ওনাকে বলেন যে এজেন্সি মতো এজেন্সির নামে অবশ্যই এটা কি চাপ দিতে হবে, তাহলে এজেন্সি ওই লোককে ফাইন দেওয়া করবে, বুঝছেন? কারণ এজেন্সির জিনিস বাঁচাতে হবে। সব মিলে কি একটা প্রেশার রাখলে কিছু একটা পাইলো একবারে নিঃস্ব হয়ে যাবে। ওকে,
আপনার ছোট ভাই দিছে? হ্যাঁ, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনার ভাইয়ের সাথে আমরা কি ভাই, তাহলে একটা জিনিস আমি বলি, রিসেন্টলি একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো উনি ওই হ্যাঁ বসেন, আমি বুঝতে পারছি। ওই ভাই বললো যে আপনার বিষয়টা আমার কোনো ভাই দিছে এই বিষয়। আমি বলছি আপনার কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট আছে? ভাইয়ের নামই যথেষ্ট। এত মহাব্বত, এত ভালোবাসা যে নামই যথেষ্ট, টাকা পয়সা ডাজন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে, এই সম্পর্কটা যাতে সব সময় থাকে। কিন্তু বিদেশ যায় 3 মাস পর আকামা পাবে না, এই ভাইয়ের মতো কি দুনিয়া তারা একটাও খারাপ। এটা হয়ে যায়, মারা যাচ্ছে না, ফোন করে ফেলতেছে না। যে বলবেন যদি কয়দিন আগে 50,000 টাকার জন্য একবারে সব প্রতিদিন হচ্ছে এরকম। তাহলে এরকম মহাব্বত, ভালোবাসা, প্রেম দরকার নাই। এবার ভাই হোক আর বাবা হোক, টাকা যদি আপনার নিজের হয় অবশ্যই সেই টাকার ডকুমেন্টস, ডিটেলস সবকিছু রাখবেন, নাকি? রাখলেই আপনি একবারে নিঃস্ব হবেন। 4 লাখ গেছে 2 লাখ ফেরত পাবেন, তাই না? এইটাই ভাই, মেসেজ এটাই ছিল। এর সাথে বেশি কিছু না। ডকুমেন্টস থাকলে আপনি লড়তে পারবেন, যে কোনো মেয়েতে লড়তে পারবেন। ডকুমেন্টস নাই, ভাইয়ের সাথে এখন মহব্বত, ভালোবাসা আছে, ভাই আপনাকে উদ্ধার করে দিবে, আম্বানি বানিয়ে দিবে বা মার্ক জুকারবার্গ বানিয়ে দিবে, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার ডকুমেন্টস নাই, আই এম সরি, বা আমরা সরি, উই আর সরি। ওকে, ক্লিয়ার কিনা? আচ্ছা, যে এবার বলি, যারা মৃত প্রবাসী ভাই, যে উনি খুব আগ্রহী নিয়ে শোনার ইচ্ছা ছিল, যারা মৃত প্রবাসী ভাই বা মারা গেছে বিদেশে গিয়ে কর্মরত অবস্থায়, ওই প্রবাসী সন্তানরাও এই ব্যক্তির আওতাধীন। টাকার পরিমাণ সেম। একজন জীবিত প্রবাসী ভাই সন্তান যা পাবে, মৃত প্রবাসী ভাই সন্তান ঠিক তাই পাবে, শুধু রেজাল্টে একটু ভিন্নতা আছে। আপনার সন্তানের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট কি লাগবে? 4.80 বা 80 এর উপরে, নাকি? কিন্তু ওই মৃত প্রবাসী ভাইয়ের সন্তানের ক্ষেত্রে লাগবে 4.50 এর উপরে। ক্লিয়ার? তার মানে একটু কম আছে, নাকি? এরপরে ইন্টারে আপনার সন্তানের ক্ষেত্রে কি কত লাগবে? 4.50 এর উপরে। আর মৃত প্রবাসী ভাইয়ের সন্তানের ক্ষেত্রে লাগবে শুধু 4 পয়েন্ট। কত? শুধু 4 পয়েন্ট। এটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। আমরা কি চাই যে এই প্রবাসী যারা দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে তাদের সন্তান এই সুযোগ সুবিধা পাক? সবাই কি চাই? সবাই চাই? হ্যাঁ, আমরা সবাই চাই। আর এই মেসেজটা এই ক্লাসে থাকবে নাকি বের হবে? এই বের করার দায়িত্ব কার? আমাদের সবারই কিনা? একবারে বলবো আমাদের না, কারণ এদের আওয়াজের কম। একবারে যদি আওয়াজ দেয় গর্জে উঠবই। কারণ ইয়াংম্যানে বলতেছে যে চিন্তা করতেছে আমি বিয়ে শাদী করি নাই, এখন বিয়ে করি না, বিদেশ যাবো 2 বছর 3 বছর বিদেশ করে দেশে বিয়ে শাদী করবো, এরপরে ছেলে সন্তান, এরপরে আবার 15, 16, 17 বছর লাইনটা পাই না, এটা এসএসসি পরীক্ষা দেওয়া হবে। এরপরে যদি সে ভালো ভালো করে বৃত্তি পাবো, এই 20 বছর আমি একটু রেস্ট নিই। এরকম চিন্তা ভাবনা আছে কিনা? কিন্তু আপনি যে দেশে চাইতেছেন ওই দেশে এরকম ওনার মতো অনেক প্রবাসী ভাই আছে যাদের সন্তান এই বৃত্তি পাওয়ার জন্য রেডি। শুধু আপনার মেসেজটা ওখানে পৌঁছাইতে হবে, নাকি? একবারে কি মেসেজ পৌঁছাবেন? অবশ্যই আমরা পৌঁছাবো। আর বিশেষ করে যারা ওই যে প্রবাসী ভাইরা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের পরিবারকে সবাই আগে, এখানে সবাই আগে পরে বিষয়টা এই জন্য না যে হয়তো চিন্তা করতে পারেন যে হয়তো বা কম বেশি আছে কিনা। আনলিমিটেড বুঝেন, সন্তান যা খুশি নেন 10, 12, 20 জন যদি খাওয়াইতে পারেন নেন, বৃত্তি কিন্তু সরকার ওইটাই দিবে, বাড়তি দিবে না। ক্লিয়ার? যে আমার সন্তান বেশি হয়ে গেছে আমাকে বাড়তি দিতে হবে না, ওইটাই দিবে। ভরণ পোষণ আপনার, তখন পড়ালেখার কিছু অংশ টাকা সরকার দেবে। ওকে, তো গেল এই বিষয়। আর কোনো প্রশ্ন আছে? যে কোনো বিষয় নাই? সবাই কি ফিঙ্গার দিছেন? দেন নাই কারা কারা? সবাই দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আরো 30 মিনিট, একটু সময় বেশি লাগবে। এর আগে একজন ভাইকে দরকার আমার, কে আসবেন? একজন, যেখানে একজন আসেন।
আপনি আসবেন? তাক আপনি ওখানে থাকেন, অনেক দূরে আছেন। এই যে আপনি আসেন, আসেন, ভয় পাচ্ছে, আপনি আসেন। ভয় পাই না। ওকে, এই যে এখানে আমি যে কাগজটা দিচ্ছি, মেবি আপনাদের পরীক্ষা একবার হয়েছিল, রাইট? এটা হচ্ছে সেকেন্ড পরীক্ষা। প্রথম দিন যে 10 জন অংশগ্রহণ করছেন তারা এই কাগজটা নেবেন। ওকে, আজকে আরো 10 জনকে নেব। এদিক থেকে 6 জন, এদিক থেকে 4 জন। 10 জন না, 6 4 10। এই 10 জন লোক পরীক্ষা দিবেন। নিয়মটা একদম সহজ। আপনারা সবাই সবার বেস নাম্বার জানেন তো? একদম প্রথমে বেস নাম্বার, তারপর হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে পাসপোর্টের নাম্বার। আজকে কত তারিখ? 27 27 তারিখ, 27/11/2025। আপনার যে রুল নম্বরটা দেওয়া আছে সেই রুল নম্বরটা বসাবেন আর মোবাইল নাম্বার। ওকে, সঠিক মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে পরীক্ষা দিবেন। পরীক্ষা শেষ, প্রশিক্ষণার্থী স্বাক্ষর একদম নিচে কোণায়। কর্তৃপক্ষের স্বাক্ষরে দিবেন না, ওটা আমরা দেব, কিন্তু প্রশিক্ষণার্থীর স্বাক্ষরটা আপনি দিবেন। ওকে, তাহলে এদিক থেকে 6 জন, এদিক থেকে 4 জন। একটা করে কলম দিবেন, একটা কলম দিয়ে দেন। আচ্ছা, এই প্রশ্নটা যদি আপনারা কথা না বলেন আমি কথা বলবো, কারণ এই প্রশ্ন দেওয়ার পরে কি হয়, এক লাইনে একজনে এই সামনে একদম পিছনে, ওই যে ওরা যুদ্ধ করবে কিনা প্রশ্ন করে পিছনে যান, একদম পিছনে, মানে 2-3 লাইন পর পর একজনকে দেন। আচ্ছা, যারা পরীক্ষার্থী কারো হেল্প নেওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা, অনেকে মন খারাপ করে আছে যে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছি না। আমি 2-1টা প্রশ্ন করলে ঠিক হয়ে যাবে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কতগুলো? 3টা? হ্যাঁ, 4টা। আচ্ছা, আন্তর্জাতিক আইন অনুযায়ী মানে ডিউটির পরিমাণ, কাজের পরিমাণ কত ঘন্টা? আচ্ছা, এদের ম্যাক্সিমাম বলতে পারে। হ্যাঁ, আজকে ডেট। আচ্ছা, আরেকটা হচ্ছে এয়ারপোর্টে কত ঘন্টায় যাওয়া উচিত? মানে 3 ঘন্টা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, নাকি? আচ্ছা, অনেকেই পারে। এরপরে প্রবাসী পরিবারের সুরক্ষা আইন কত সালে তৈরি হয়েছে? খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন, খুব ভালো লাগতেছে। আপনারা অনেক কিছু পারতেছেন, ঠিক আছে? বিদেশ যাওয়ার জন্য যে বহির্গমন ছাড়পত্র নেওয়া হয় সেই অফিসের নাম কি? বিএমটি বলছে কারা? 1 জন, 2 জন? হ্যাঁ, বিএমটি মানে এই অফিস, ম্যান পাওয়ার অফিস, ঠিক আছে? আচ্ছা, আর বিদেশ থেকে যদি রেমিটেন্স পাঠান, রেমিটেন্স টাকা পাঠালে কত টাকা সরকার দিচ্ছে? 2.5%। হ্যাঁ, 1 লক্ষ টাকা 2,500 টাকা দিচ্ছে। কিন্তু রিসেন্টলি একটা ভাই এসে বলল উনি 5,000 টাকা পাইছে। সোনালী ব্যাংক নাকি ওনাকে 5,000 টাকা দিচ্ছে। তো যাক, ওটার সত্যতা কতটুকু সেটা আমি জানি না। ওকে, তো মোটামুটি তো অনেকগুলো প্রশ্নই বলে গেলাম, নাকি? এর মধ্যে আছে, সব প্রশ্নগুলো এর মধ্যে আছে। বিদেশ যাওয়ার সময় যদি আপনাকে কোথাও থাকার প্রয়োজন হয়, আপনি অনেক আগে চলে গেছেন, আপনার ফ্লাইট হচ্ছে পরের দিন, কিন্তু আপনি আগের দিনে চলে গেছেন, আপনার জন্য সরকার যে জায়গা ব্যবস্থা করে দিছে সেই জায়গায় থাকতে কত টাকা লাগে? হ্যাঁ, আপনি কি জানেন সেই জায়গা আছে? জানেন? জানেনই না? আচ্ছা, না, এয়ারপোর্ট ঢোকা লাগবে না তো, ওটা এয়ারপোর্টের বাইরে। আচ্ছা, হ্যাঁ, যাক, ভালো একটা জিনিস তাহলে মনে করাই দিচ্ছে। আমরা এটা হঠাৎ করে মাথায় আসলো যে পছন্দ করে দেখি।
আপনারা অনেকে এয়ারপোর্টে যাওয়ার সময় বা বিদেশ যাওয়ার সময় কি করি, আমরা আশেপাশে আত্মীয় স্বজন খুঁজি, তাই না? আত্মীয় স্বজন খুঁজি, কে আছে কারা আছে, একটু সুবিধার জন্য। তো যাদের কাছাকাছি আছে তারাই না থাকবে, কিন্তু যাদের নাই তারা সারাদিন এয়ারপোর্টে বসে বসে বড় গ্লাসের নিচে সময় কাটায়, কাটায় কিনা? অনেক কষ্ট, না বোঝার কারণে টিকটক ভিডিও করে। হ্যাঁ, তো ধন্যবাদ, মেধাবী, খুবই মেধাবী। ওনার কাছে জমা দিয়ে দেন, আপনি কাগজ কলম ভিডিও রাখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়েজ আর্নার সেন্টার। ওয়েজ আর্নার সেন্টার থেকে আপনাদেরকে এই বাস প্রকল্পে হোটেলের ব্যবস্থা করা আছে। কোন প্রবাসী ভাই যদি বিদেশ যাওয়ার আগ মুহূর্তে অথবা একদিন আগে চলে আসে, তার জন্য এখানে সরকারিভাবে থাকার একটা ব্যবস্থা আছে। এখানে থাকতে হলে কি করতে হবে, আপনাকে ওই এয়ারপোর্টের কাছে গিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করতে হবে, কোনো রিক্সার ড্রাইভার, কোনো দালাল, এদেরকে না, আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করবেন যে আমাদের হোটেলে যে গভর্নমেন্ট থেকে যে হোটেলের ব্যবস্থা করা হয়েছে ওই হোটেলে যাইতে আমাদের কত সময় লাগবে অথবা কিভাবে যাব, অথবা এটা রিসিপশন কোথায়। তাহলে এয়ারপোর্টের মধ্যে আপনাকে রিসিপশনটা দেখাই দিবে, আপনি এখানে ওয়েট করেন, ওটাতে গাড়ি হিসাব করে নিয়ে যাবেন। ম্যাক্সিমাম সময় গাড়ি আসে না, যেহেতু এটা মেডি বাংলাদেশ, আসে না, যাবে বেড়ে যায়। সো নিজ দায়িত্বে কি যাওয়া লাগে, তো হয়তো তখন যখন আপনাকে একজন কর্মকর্তা অথবা সেনা বা যারা আছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা বলবে যে আপনি ভাই এখান থেকে একটা অটো নিয়ে ওখানে চলে যান। ওখানে যাবেন, যাওয়ার পর ছোট একটা ফর্ম ফিল আপ করতে হয়, আপনার পাসপোর্ট নাম্বার এগুলো কি দিতে হয়, মানে ফর্মের জন্য দিলে ওনারা আপনাকে একটা সিট দিয়ে দেবে, টোকেন দিয়ে দিবেন। টোকেনের মূল্য হচ্ছে 200 টাকা। কত টাকা? 200 টাকা। এই 200 টাকা দিয়ে আপনি একদিন থাকতে পারবেন। হ্যাঁ, এই 200 টাকা দিয়ে আপনি একদিন থাকতে পারবেন। আমি মনে করি এটা হোটেলে থাকার চাইতে এখানে থাকাটা সেফ। এই জন্যই সেফ, কারণ হোটেলে থাকলে নর্মালি ধরো আমি একজন ম্যানেজার, হোটেল ম্যানেজার, 10 জন প্রবাসী ভাই আমার হোটেলে বসি এয়ারপোর্টের পাশে। আমার মাথাটা ভূত আসলো যে আমি যদি চিন্তা করি যে খারাপ জিনিস চিন্তা আসলো, ইন্টেনশন আসলো যে 10 জন লোক থাকা যদি 2 লক্ষ করে আসে, কত আসে? আমি যদি এদের পাসপোর্ট গুলা রাতে আধারে 2টে হোক 3টে হোক ঢুকে পাসপোর্ট গুলো জব্দ করে নেই, পারবো না? এটা একটা রিস্ক থেকে যায়, তাই না? এরকম জিনিস হচ্ছে, কিন্তু হচ্ছে না তা না, হচ্ছে। আমিও দেখছি বা আমার কাছের লোকের সাথে এমনটা হয়েছে। সো চেষ্টা করবেন এই সরকারি কোয়ার্টার যেটা যে হোটেলটা দেওয়া আছে ওখানে থাকার জন্য মাত্র কত টাকা লাগে? 200 টাকা। সাথে আবার কিছু খাবার দাবারও দেয় বিকালে অথবা সকালে। সকালে আমি এক ভাইয়ের কাছে শুনলাম ডিম, কলা, পাউরুটিটা এরকম কিছু একটা দেয়, ঠিক আছে। এরপরে দুপুরের খাবারটা মেবি দেয় না, ওটা আপনার নিজের কিনে খেতে হবে, কারণ 200 টাকার মধ্যে এর চাইতে বেশি আশা করা কি এটা ঠিক হবে না, তাই না? খাওয়ার জন্য কিছু পয়সা করে নিয়ে যাবেন, যেন ভালো মতো দুপুরে অথবা রাত্রে খাইতে পারেন। সকালে অথবা বিকালে নাস্তাটা ওনারা দেয়, প্রোভাইড করে এই 200 টাকার মধ্যে। ক্লিয়ার? তাহলে চেষ্টা করবেন এই সরকারি কোয়ার্টারগুলোতে থাকার জন্য। এয়ারপোর্টে গিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করুন। এয়ারপোর্টের ভিতরে আছে না আরেকটাও আছে, ঠিক আছে? মানে এখানে লোড বেশি হয়ে গেলে ওখানে চলে যায়, সবাই এখানে পায় না, বুঝছেন? এই জন্য এটা কথা বলতেই চাই না। আর এখানে বলে আপনারা তো বলছেন, কিন্তু আমরা এই জন্য একটা কথাই বলি, এখানে যারা বুঝেন তারা কিন্তু এখানে ঢুকে যায়। দেখো এখানে সিট আছে মনে করেন 300 লোক যায় বসে আছে 3000, হবে? এই জন্য আমরা ওটা কথা বলতে চাই, ঠিক আছে? এটা যারা বুঝে শুনে তারা ওখানে চলে যায়, আর যারা মাসেটায় চলে যায়। ওকে, পরীক্ষার কি অবস্থা? আর দিতে থাকেন, ভয় পাবেন না। এটা তো আমি জানি না, সেজন্য ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি, একটু আগে বলছিলাম এটা। আচ্ছা, তো আরেকটা সমীকরণ মিলে এখানে দেখি। এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে কাদের কাদের? আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? মাশাআল্লাহ, ধন্যবাদ। সাইড নাই কাদের কাদের দেখি তো। ও, নাইয়ের পরিমাণ বেশি, সূর্যমুখীর বাগান নাকি? করে নিবেন। এই নাই যাদের তাদের
বিষয়ে একটু কথা বলতে চাই। নাই আছে দুজনের বিষয়, নাই বলার তো অথবা আমার কথার পরে এমন আছে রোববারে করে ফেলবে, আশা করি, আর নতবা সামনে সপ্তাহে করে ফেলবে, এতটুকু কত নিশ্চিত আছে। কারণ এই যে সূর্যমুখীর বাগানটা দেখলাম শেষের দিকে নাই গ্রুপে, সূর্যমুখীর বাগানে কিন্তু যখন সূর্যমুখীটা একটু বয়স্ক হয়ে যায় কালো কালো বিচি জমে কিনা? জমে না? তার ভিতরে কালো কালো বিচি যখন জমে যায় তখন তার আলোটা আস্তে আস্তে কমে আসে কিনা? চোখে লাগে না। একটা সময় এমন অবস্থায় পুরোটাই কালো হয়ে যায়, তাই না? এই যে সূর্যমুখীর বিচি মানে সূর্যমুখীর যে গাছটা দেখলাম একটু আগে, ঠিক এরাও যদি সামনে এই যে কন্যারে ওনাকে ডিস্টার্ব করা যাবে, উনি পরীক্ষার্থী, ওকে। এই সূর্যমুখী ভাইয়েরা আপনারও একদিন যদি আপনি অ্যাকাউন্টটা না করেন আপনার ভিতরে বা বুকের মধ্যে এরকম কালো কালো দাগ চলে আসবে, যেই দাগ শুধু পড়বে মোছা যাবে। বুঝা গেছে? আপনি বলবেন হয়তো আমার পরিবারের অ্যাকাউন্ট আছে, সেটা ভিন্ন বিষয়। আপনি বলবেন যে আপনার অর্ধাঙ্গিনীর অ্যাকাউন্ট আছে, সেটা ভিন্ন বিষয়। টোটালি একটা আলাদা বিষয়। আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকা সেটা ভিন্ন বিষয়, এটা মাথায় রাখতে হবে। অনেক প্রবাসী বা এই যে কাজটা কি অ্যাকাউন্টের কাজটা কি, অনেক প্রবাসী এটা পাত্তাই দেয় না, নিজের যে একটা অ্যাকাউন্ট আছে এটা পাত্তাই দেয় না। ভাই মনে রাখবেন এই অ্যাকাউন্টটা একজন প্রবাসী ভাইয়ের জন্য ফরজ, আমি মনে করি। এই অ্যাকাউন্টটা একজন প্রবাসী ভাইয়ের জন্য আলাউদ্দিনের চেহারা, বুঝেন তো? আলাউদ্দিনের চেহারা কারিগর যা তা হতে পারে। এই চেহারা যত্ন করতে হবে যতদিন আপনি বিদেশে থাকেন, যতদিন আপনি কর্মরত থাকেন ততদিন এই আলাউদ্দিনের চেহারাকে যত্ন করতে হবে। করলে আপনি একটা সময় আসবে যা খুশি তাই করতে পারবেন, যা খুশি। স্যার কি জব ব্যাংকে করলে ভালো হয়? আচ্ছা, একই ব্যাংকে করবেন সেটা বলা যাবে না, কারণ বললে হয়তো ব্যাংক কোম্পানি অন্যরা এসে আমার সাথে কি ঝামেলা করে ফেলবে যে আমরা দোষ করছে কি, তাই না? ওরা আবার ঘুষ খাওয়া লাগবে, টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে। ওনারা বলবে আমাদের মার্কেটিং করেন, আমরা এত টাকা দেবো, ওনারা বলবে ওনাদের মার্কেটিং করেন। দরকার নাই ভাই, আপনি আপনার ব্যাংক খুঁজেন কোন ব্যাংক আপনার জন্য ভালো হয়, সেটা আপনি সমাজে চলেন, দেশে চলেন, খুঁজে নেন। অনেক ভালো ব্যাংক আছে, তো হ্যাঁ সরকারি বলতে পারেন। আচ্ছা আমি একটু হিন্ট দিয়ে দেবো, বাট আপনি আপনার মতো খুঁজে নিয়ে নিন। বিষয় হচ্ছে এই ব্যাংকের যত্নটা কিভাবে করবেন। যদি আপনি মাসে, যেহেতু আমরা এভারেজ যে ইনকাম থাকে 50, তাই না? এভারেজ যদি ধরে 50, এই 50 যদি আপনি মাসে ইনকাম করেন তাহলে আপনাকে স্যালারি বলতে হবে 30,000। কত? 30,000। আসলে অরিজিনাল স্যালারি আপনি 30 যদি 50,000 টাকা ইনকাম করেন। এই 30টা কাকে বলবেন? পরিবার, পরিজন, আত্মীয়স্বজন সবাইকে বলবেন যে আমার 30,000 টাকা ইনকাম। আর বাকি 20,000 টাকা কি হবে? বাকি 20,000 টাকার মধ্যে 10,000 টাকা নিজের ব্যক্তিগত খরচ। বুঝা গেছে? কারণ আমরা তো রোবট না, মানুষ। তবে মানুষ হিসাবে আমাদের কিছু ব্যক্তিগত খরচ থাকতে পারে, ঠিক আছে? যদি কোম্পানি আপনার ভরণ পোষণ দিয়ে থাকে। আর যদি কোম্পানি ভরণ পোষণ দিয়ে না থাকে তাহলে ওই পরিবারের 30 থেকে আরো কিছু অংশ আপনি রেখে দেবেন। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? আচ্ছা, আর যদি কোম্পানি ভরণ পোষণ দিয়ে থাকে তাহলে আপনাকে ওই 30,000 টাকাই কি পরিবারকে বলতে হবে, ওকে? আর বাকি 10,000 নিজের ব্যক্তিগত খরচ, চুল দাড়ি কাটা লাগে, ভালো মন্দ খাইতে মন চায়, মাসে 2 একবার ঘুরতে মন চায়, তাই না? এটা ব্যক্তিগত খরচ হিসেবে রেখে দিবেন। বাকি থাকে কত? এই যে 10,000, এই 10 থেকে 10 পয়সা নষ্ট করা যাবে। আপনার পরিবারের টাকা দেওয়ার আগে আপনি আপনার এই সঞ্চয় অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে। বুঝা গেছে? এইটার সাথে কোনো ধরনের কৃপণতা, কোনো ধরনের সাহসতরি করা যাবে না। এটা হচ্ছে ওই টাকা আপনি যে মানুষ সেটা প্রমাণ করা। আপনি যে মানুষ, একটা সময় আজীবন মানুষ থাকবেন, এটা প্রমাণ করতেও কিন্তু আপনার ভ্যালু লাগে, তাই না? জাতের ফোন বুঝেন, মোবাইল, জাতের মোবাইল বা ব্র্যান্ডের মোবাইল কাকে বলে? ব্র্যান্ডিং মানে ভালো মানে মোবাইল কোন কোম্পানির আছে? স্যামসাং আছে, আইফোন আছে, নাকি? মানে এরা ব্র্যান্ড, মানে বললে সবাই মনে করছে এরা ব্র্যান্ড, তাই না? আবার কিছু কিছু
মোবাইল আছে যেগুলা কি আপনি মনে প্রাণে চান না, হয়তো বা টাকার স্বল্পতার কারণে নিয়ে নেন, এমন হয় না? সো আপনি যেটা মানুষ সেটা প্রমাণ করার জন্য আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে। এই ভ্যালু ক্রিয়েটটা হচ্ছে আপনার এই চেহারা, এই সঞ্চয় অ্যাকাউন্ট। কারণ একটা সময় আপনি জানোয়ার হয়ে যাবেন, আপনি হবেন না, আপনাকে জানোয়ার মনে করবে, বুঝুন তো? যখন শরীরের সক্ষমতা হারিয়ে ফেলবেন, যখন কারো বোঝা হয়ে যাবেন, ঠিক তখনই আপনি জানোয়ার হয়ে যাবেন, ফুটবল হয়ে যাবেন, কুকুর হয়ে যাবেন। আওয়াজ মুক্তি হয়তো বাইরে হইতেও পারে, কিন্তু সক্ষমতা নাই। এরকম দিনও আসতে পারে, আমাদের এখানে অনেকেরই আসতে পারে। একমাত্র কারণ সেটা হচ্ছে মিসম্যানেজমেন্ট। ভুল ম্যানেজমেন্ট করার কারণে আপনার এই দিন দেখা হইলেও হইতে পারে। আমাদের সমাজে আছে না 40-50 বছর বিদেশ করার লোক আছে না? 40 বছর বিদেশ করে এখনো কি পকেটে 2 কানা করে নেই, আছে কি এরকম? আমরা কি চাই তাদের মতো অবস্থা হইতে? অবশ্যই চাই না। আমরা যাচ্ছি দেশের মায়া সকল কিছু ত্যাগ করে সবাইকে ভালো রাখার জন্য, কিন্তু আমরাও তো একটু ভালো থাকতে চাই। এর জন্য আপনাকে এই সঞ্চয় অ্যাকাউন্টটা নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে রাখতে হবে, যেখানে প্রতি মাসে 10,000 টাকা রাখবেন যখন আপনার স্যালারি 50। ওকে, এর উপরে যদি আপনার স্যালারি 1 লক্ষ টাকা হয়ে যায় তাহলে কত রাখবেন? ফ্যামিলি খরচ তাহলে কত দিবেন? কত? 60। আর ব্যক্তিগত খরচ 20। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা এই জন্যই, আপনার পরিবারের খরচ হচ্ছে 30 বা 25 যেটাই ছিল, তখন পরিবার কিন্তু স্বাভাবিকভাবে চলতেছে, রাইট? যখন আপনি বেশি দিয়েছে, ডাবল দিয়ে দিচ্ছেন, ওই যে বৃত্তির মতো 13,000 টাকা 27,000 দিচ্ছে, সবার মুখে হাসি পিঠে গেছে, তাই না? বিষয় হচ্ছে এরকম, আপনার এই যে 30,000 থেকে যখন আপনার 60,000 টাকা দিয়ে ফেলবেন, তাদের খরচের পরিমাণটা বেড়ে যায়, বলেন পারবে কিনা? ওইটা কমানো কঠিন হয়ে যাবে। বিলাসিতা জীবনযাপন দিলে আপনি 2টা জিনিস হারাবেন। এক, আপনার সন্তান যাদের জন্য আপনি বিদেশ বাড়ি দিচ্ছেন। দ্বিতীয়, আপনার পরিবার যে আপনার সাথে তো বিশ্বাসঘাতকতা করতে পারে বিলাসিতার কারণে। তারাই বেশি হারায় যারা বিলাসিতা পরিবারকে দিতে যাচ্ছে, নিজের কন্ট্রোলে রাখতেছে না। আপনার সম্পদ, আপনার টাকা যতক্ষণ আপনার কন্ট্রোলে থাকবে, ঠিক ততক্ষণ দেখবেন কোনো সমস্যা আপনি দেখবেন না, পরিবারের কোনো সমস্যা দেখবেন না। সো আপনি জানেন আপনার পরিবারের স্ট্রাকচারটা কেমন। যে পরিবার 20,000 দিয়ে চলছে, সেই পরিবারে কি 30,000 থেকে চলা সম্ভব? অবশ্যই সম্ভব, তাই না? অথবা 35 হইল, সর্বোচ্চ করে 40 হইতে পারে। কত? 40 হইতে পারে, এর বেশি। তার বাকি দেখা কত? 60,000। নিজের ব্যক্তিগত খরচ 10,000, এখন হবে কত? ডাবল করে ফেললাম, 20,000। কত হইল? 20,000। কত হইল টোটাল? 60। বাকি দেখা কত? ওই যে সঞ্চয় অ্যাকাউন্ট, তখন রেঞ্জে চলে যাবে 40। 10 থেকে লাভ দিয়ে 40 চলে গেছে, ওই 40 থেকে 1 পয়সা ভাঙা যাবে, ওইটা ওখানে চলে যাবে। এই টাকা আপনি খরচ করতেই পারবেন না, এটা আপনি খরচ করার জন্যই না। এটা হচ্ছে আপনার ঠিক আরেকটা ফটোকপি। আপনার নাম যদি হয় মাসুম, মাসুমের ফটোকপি আরেক মাসুম। বুঝা গেছে? মানে আপনি যখন পড়ে যাবেন, সে আপনাকে ধরে রাখবে। বুঝা গেছে? এটা হচ্ছে আপনার খুঁটি, এটা হচ্ছে ছায়া। যতক্ষণ ছায়া আছে, যতক্ষণ ছায়া দেখতেছেন, ততক্ষণ আপনার কোনো ভয় নাই। ছায়া দেখতেছেন না, আপনার দুনিয়াতেই নেই। ক্লিয়ার? তো কত করে লাভ হয়? একদম সহজ হিসাব। আপনি এই সঞ্চয় টাকা কখনোই ভাঙতে পারবেন, কখনোই না। এটা ভাঙার জন্য না, এটা হচ্ছে ভ্যালু ক্রিয়েটের জন্য। আপনার ভাঙতে মন চান, প্রয়োজন আপনি 2.5 লাখ টাকা কামান, 2 লক্ষ টাকা কামান, নিজের ব্যক্তিগত 40 করে ফেলেন, ফ্যামিলি খরচ 50 করে ফেলেন, 60 করে ফেলেন, কিন্তু ওই ভ্যালু ক্রিয়েট থেকে ভাঙা যাবে। ওটা আলাদা ট্যাক্স, ওটা মনে করবেন আপনার ইনকাম উপর ট্যাক্স, এটা আজীবন থাকবে। এবার আজীবন কি ব্যাংকেই থাকবে? টাকা মান কমে না, তাহলে আমি ব্যাংকে তো রাখতে পারবো না। যারা ইন্টারেস্ট নিতে পছন্দ করে নিবেন, যারা পছন্দ করেন না নিবেন না। ক্লিয়ার? তাহলে আপনি যারা ইন্টারেস্ট নিবেন না, তারা কি করবে? টাকা, এই টাকা তো দিন দিন মান কমে যাচ্ছে। আপনি গোল্ড কিনে ফেলেন, কি কিনেন? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা হয়ে গেছে, আপনি গোল্ড কিনে। তার সাথে বেশি হয়ে গেছে, আপনি জমি কিনে, এলাকার জমি আছে না, জমি কিনে। তার সাথে বেশি হয়ে গেছে, শহরে জমি কিনে।
কমার্শিয়াল কিছু করেন, মানে টাকা ব্যবহার হবে আর বিজনেস পারপাস। ওই যে টাকা ডাবল, কথা বল না, আপনি ওইরকম ডাবল করতে যান না, টাকা শুনে হারায়। বুঝে শুনে বিদেশে থাকবেন, বুঝে শুনে টাকাগুলো ইনভেস্ট করতে হবে। আমি যে প্রথমে বললাম ইনভেস্ট, ওখানেও বুঝে শুনে করতে হবে। যদি আপনি এইসব ইনভেস্ট বুঝেন না, আপনি জমি কিনেন, আপনি গোল্ড কিনেন, আপনি ভালো দেখে শহরে জমি কিনেন, ওখানে বাড়ি করেন, শেষ সময় কি রিল্যাক্স করতে পারবেন। এই যে বাড়ি, জমি, জমা, স্বর্ণ, গয়না এগুলো যে কিনতে বলছি, কার নামে কিনবেন? নিজের নামে কেনার সংখ্যা কম। প্রিয় মানুষের নামে কিনবেন কারা কারা? এই মাত্র দেখেন নিজের নামে, হাতে গোনা কয়েকজন বলছে। কার নামে কিনবেন? নিজের নামে। প্রিয় মানুষের নামে কিনবেন না কেন ভাই? অভিযোগের অভাব দেখছেন, মনে হয় সবাই অভিযোগ। আচ্ছা, এটা অভিযোগ না, এখন হয়তো বা আপনি দায় কইরা এখানে সবাই সাথে তালে তাল মিলিয়ে বলতেছেন নিজের নাম, ওকে? কিন্তু এই তালে তাল মিলানোর লোকের ম্যাক্সিমাম লোকে অন্য নামে কিনে ফেলে। ভাই, আপনার টাকা কোনো সরকারি টাকা না, সরকারি অবৈধ টাকা না, আপনার নামে কিন্তু কোনো অসুবিধা নাই। এখন আমি আমার নামে কিনতে গেলে অসুবিধা আছে, তাই না? আমার কিন্তু শ্বশুর বাড়ি না, আমার কিন্তু অমুকের নামে তমুকের নামে হেল্প এরকম করতে হবে। আপনার তো এরকম ব্যারিকেড নেই, আপনি যা করবেন নিজের নামে করতে পারবেন, উন্মুক্ত আপনার জন্য। তাইলে এই উন্মুক্ত যেহেতু আপনার জন্য, আপনি কারো নামে কিনাটা উচিত হবে না, যাই করা করেন না কেন। যেহেতু কষ্ট করছেন আপনি, উপার্জন করছেন আপনি, আপনার কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আপনি কার নামে কিনবেন? নিজের নামে তো নাকি? অবশ্যই নিজের নামে কিনবেন। যাই কিনেন না কেন, এক প্যাকেট লজেস কিনবেন, বাউচার করতে গেছে, ভাই আপনার নামটা বসায় দেন, টাকাটা আপনার, অবশ্যই বসায় দিবেন। বুঝা গেছে? মানে কতটা গুরুত্বপূর্ণ বিষয় না? যাই ক্রয় করেন না কেন নিজের নামে। যদি আপনার কষ্ট উপার্জিত টাকা দিয়ে নিজের নামে ক্রয় করলে আপন মানুষ কষ্ট পায়, পায় কিনা? তাহলে মনে রাখবেন, সে কখনই আপনার ছিল না, কখনই আপনার ছিল না, যা সুযোগের অপেক্ষা আপনাকে কিক দিবে। বুঝেন তো? কিক দিবে। সো এই সঞ্চয় টাকাটা কোনোভাবে ভাঙা যাবে না, যতক্ষণ না সম্পদ ক্রয় করতে পারতেছি, যতক্ষণ না গোল্ড ক্রয় করতে পারতেছি। বুঝা গেছে? আর যাই ক্রয় করবো সম্পূর্ণ নিজের নামে। কার নামে? নিজের নামে। কিছু বলবেন? কিনছেন কার নামে? কার নামে কিনছিলেন? একটু কিনেন নাই? আচ্ছা, ঠিক আছে, যে ভালো মানুষ, ওকে। আর ঠিক শেষ সময়টা বলবৎ করবেন। আমরা জানি সমাজে ভালো মানুষ বা বড় মানুষ যারা, তাদের যে প্রধান অতিথি হিসাবে কি হয়? একটু ইনভাইটেশন দেওয়া হয়, তাই না? এই প্রধান অতিথিটা আসলে বিষয়টা হচ্ছে ভালো মানুষের জন্য নয়, তার একটা ভ্যালু আছে। এই ভ্যালুর উপর ভিত্তি করে সে প্রধান অতিথি হয়। যদি ভালো মানুষ প্রধান অতিথি হইতো, তাহলে প্রত্যেকটা এলাকার ইমাম সাহেবরা কি হইতো কিনা? ইমাম সাহেবরা দিয়া কি করে? মুনাজাতটা দিয়া, হাতে 300 টাকা দিয়া, 500 টাকা দিয়ে কবে দেওয়া হবে? এটা অপমানজনক কিনা? দুঃখজনক। কিন্তু সে তো ভালো মানুষ, সে কোনোদিন কারো হক মাই লাগায় নাই, কারো মুরগি চুরি করে না, ডাব চুরি করে খায় নাই। খাইছে? খায় নাই। কিন্তু সেই লোকটাই ওই যে জাস্ট ধন্যবাদ তার মতো। তাহলে আমরা এটা বুঝে গেছি যে ভালো মানুষের ভালো প্রায়োরিটি পাচ্ছে না এই সমাজে। প্রায়োরিটি পেতে হলে অবশ্যই আমাকে একটু ভ্যালু ক্রিয়েট করতে হবে। বুঝা গেছে? এই ভ্যালু ক্রিয়েট করলে আপনার ইনভাইটেশনের শেষ নেই ভাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ইনভাইটেশন দিব, সম্মান দিবে, ইজ্জত দিবে, সবকিছুই দিবে। যদিও পিস কিনারে দু একটা খারাপ কথা বললো, বলতে পারে যে শিল্প, সে টাকার পাহাড় করে বলছে, মানুষকে দিচ্ছে না। ভাই দিয়া কেউ কি ভালো আছে? কে ভালো আছে? আপনি মাসে 1 লক্ষ টাকা পাচ্ছেন, পুরো 1 লক্ষ টাকা একটা ভাই, বোন, ভাগিনা যারা সবাইকে দিয়ে দিচ্ছেন। আপনি একদিন দেওয়া বন্ধ করেন, 1 মাস দেওয়া বন্ধ করেন, আপনার মতো কুৎসিত খারাপ মানুষের দুনিয়াতে নেই। 1 মাস বন্ধ করে দেন, দেখবে না, নগদে পড়ে দিয়ে চিনিই না। কিন্তু আপনি তাদেরকে 5 বছর, 10 বছর, 20 বছর খাওয়ায় গেছে, দেখে গেছে। শুধু একটু একটা বারের জন্য মিস করেন, একটা বার তাদের চাওয়াটাকে আপনি ফিরিয়ে দেন,
আপনি খারাপ হয়ে গেছে। তাহলে লাভটা কি ভাই? আমার লাভ হইল কি? এরকম বহুত দেখছি 20-30 বছর খাওয়ানোর পরে লাস্ট 2 বছর না খাওয়ানোর কারণে লাস্টটা পর্যন্ত ধরতে আসে না। বুঝা গেছে? 20 বছর খাওয়ায়া লাস্ট 2 বছর খাওয়াইতে পারে নাই, একটু রাগ হয়েছে, লাস্টটা পর্যন্ত ধরে নাই। এরকম আমাদের সমাজে আছে। 16 বছর বিদেশ করে 4 বছর লাখ টাকা নিচে কামাইছে, 12 বছর লাখ টাকার উপরে কামাইছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে একদম দিছে ভালো করে। অ্যাক্সিডেন্ট হয়েছে 1 মাসের ভিতরে সে লাখপতি কোটিপতি গেছে। ফকির, ফকির বুঝেন? 20 টাকা নাই ছেলে সন্তানের শখ পূরণ করা, 20 টাকা নাই, 20 টাকা নাই ছেলের একটা চিপস কেনার মতো, বাসা তো বাজার নাই ভিডিও বিষয়। শুধু এক অ্যাক্সিডেন্টে 1 বছরে সবাই খুব দেখে গেছে। বলছে কি চলে আসেন, আমরা এত মানুষ থাকতে আপনারা একটা ফ্যামিলি চালাতে পারবো না? আর 1 বছরের ভিতরে কি এই বেটার একটা চিপ কেনার মতো টাকা নাই, 5 বছরের বাচ্চা চায় থাকে বাবা আমার জন্য কি আনছো? সো মিসম্যানেজমেন্ট করবেন, এমন দিন যাতে না আসে। এখন থেকে আপনাদেরকে সতর্ক হওয়া উচিত। আজকে থেকে, যদিও আজকে ব্যাংক বন্ধ, আপনি ব্যাংকিং করেন যেই করেন, বাট সঞ্চয় আপনাকে করতে হবে। এটা বাধ্যতামূলক, এটা করা উচিত, আপনার জন্য ফরজ। যদি এটা করতে পারেন ঠিক শেষ সময়, আপনি হয়তো অনেকে বলেন যে বাঁচব কতদিন, যে কোনো তো মারা যাইতে পারি। হ্যাঁ, এটা কে কতদিন হায়াত নিয়ে আসেন সেটা আমরা কেউই জানি না। আর যতদিন আসি ততদিন নিজের পায়ে নিজের যোগ্যতায় আরেকজনের থেকে খেয়ে বড় হবো এই চিন্তা ভাবনা করা যাবে না। নিজের যোগ্যতা যদি বেঁচে থাকে তাহলে এটা যে ফলটা সেটা ভোগ করা যেতে পারবে। সহজ হিসাব, এই যে বললাম যে আলোচনা ছাড়া, কেন বারবার আলোচনা ছাড়া বলতেছি, যদি আপনার সবকিছু নিজের নামে থাকে ভাই, আপনি চলে গেলে ওরা নিজের মধ্যে ভাগ বটানা করে নেবে। কাকে দিলেন না দিলেন সেটা পরে, ভাগ বটানোর লোকের অভাব নেই। আপনি ভালো থাকেন, আপনি যতক্ষণ জীবিত আছেন, যতক্ষণ না কানাগের আগে দগম আছে, ততক্ষণ আপনার নামে সবকিছু থাকবে। যদি আপনার নামে থাকে, আপনার ওই যে চেরাকটা, যে আলোচনার চেরাকের কথা বললাম, শুধু কাজ হচ্ছে ঘষা দেওয়া। আপনি শেষ, পঙ্গু হয়ে গেছেন, এক সাইড গেছে গা, 2টা হাত কাজ করে, এবার চেরাকে ঘষা দিবে। কি দিবেন? আলোচনার চেরাকটা ঘষা দিবেন। ঘষা দিলে কি বাইরে হইব? রক্ত বাইরে হইব নাকি? রক্ত বলবো হুকুম করা যাহাবো না। ওই যে আমার ভ্যালু, এই ভ্যালুর কারণে কি বলবে? হুকুম করা যাহাবো না। ঠান্ডা খাইবেন না গরম খাইবেন, কোন সাইড মালিশ করতে হবে সেটা বলে। এই অবস্থা কি জন্য আসবে? ভ্যালুর কারণে। ভ্যালু টাকা বলবেন না, এটা ভ্যালু, এটা ব্র্যান্ড। আপনি একটা ব্র্যান্ড, আইফোন, স্যামসাং, এটা আপনি মনে করবেন নিজেকে আমি একটা ব্র্যান্ড। যতক্ষণ নাকে দম আছে, যতক্ষণ একটা পছন্দ করবে, ততক্ষণ আমার সেবা চলবে। বহুত কষ্ট করছি, 30 বছর কষ্ট করছি, 20 বছর কষ্ট করছি, এখন আমার কি সেবা নেওয়ার সময়। সেবা দিতে ততক্ষণে রাজি হবে যতক্ষণ কি আপনার ভ্যালু আছে। যেদিন ভ্যালু ছেড়ে দিবেন, ওই দিনই আপনি জানোয়ার হয়ে যাবেন। মানুষ বলতেই পারবেন না, অসম্ভব। আমার দৃষ্টি থেকে আপনি মানুষ নয়, আপনি জানোয়ার। যে লোকটা নিজেকে নিজেরা চেক করতে পারে না, সে কিসের মানুষ? মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে নিজেকে সেভ করতে পারে, সে কিসের মানুষ? সে জানোয়ার। জানোয়ার যারা পিঠে তারা জানোয়ার না, কারণ তার যোগ্যতা নাই, এই জন্য সে জানোয়ার। পিঠে সেরা মানুষ, কারণ তার যোগ্যতা আছে, তার হাত আছে, পা আছে, পিঠে আপনাকে নিচ্ছে। আর আপনার যোগ্যতা নাই দেখে আপনি জানোয়ার, আপনাকে মারবে নাকি? আমরা এটা রাগ থেকে বলছি না, এটা অনেক মানে দেখি তো আমরা প্রতিদিন দেখি প্রবাসী ভাই চোখের কান। আপনাদের ভুল কনসেপ্ট, ভুল ম্যানেজমেন্টের কারণে এই জিনিসটা হচ্ছে। সো আমরা সবাইকে সহযোগ করবো, সবাই করবো তো পিছনে ভাইরা, ইনশাআল্লাহ আমরা অবশ্যই করবো। আর এই সহযোগিতা করে আমরা নিজেদেরকে নিজে সেফ রাখবো। বোঝা গেছে? আচ্ছা, আমরা আমাদের সময় হয়ে গেছে, সরি 5টা মিনিট নিয়ে নিয়ে, এদিক দিয়ে সময় গেছে, আমি একটু হাজিরা ডেকে নিই। সবাই জানেন তো রুল নম্বরটা নাকি? 5 মিনিট 10 মিনিটে শেষ করতে চাই, পারবো তো? ওকে, রুল নম্বর 1, দাঁড়ায় শুধু নামটা বলবেন, দাঁড়ায় নামটা বলবেন। 1,
নাই পেজ নম্বর 20 নম্বর পেজ রোল নম্বর 1 হ্যাঁ ইমাম মেহেদি হ্যাঁ? ইমাম মেহেদি নাই 2 3 4 5 6 নাই না নজরুল ইসলাম 7 8 9 10 11 12 13 14 15 16 17 নাই 18 19 20 21 22 23 24 25 26 26 27 28 29 30 31 32 33 34 35 নাই 35 নাই পঁয়ত্রিশ নাই না সুমন ব্যাপারী 35 না 36 সম্মান আপনার ঠিক আছে 37 38 39 40 35 কি সুমনকে সুমন আপনি 36 বলতেছেন চেক করো 38 39 নাই 39 শোয়েব মিয়া নাই 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 65 66 67 68 69 70 71 রাজু ব্যাপারী 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 87 নাই তুই নামবে ডাক দিলে তো অ্যাবসেন্ট হয়ে যাবেন আজকে 88 89 90 91 নাই মোহাম্মদ ফিরোজ 92 94 94 95 96 97 নাই 97 নাই রুহুল আমিন 98 99 100 নাই মেহেদি হাসান পেজ নম্বর 121 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 নাই 20 21 22 23 24 25 26 27 28 29 30
30 নাই, হ্যাঁ? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 45 আছে? নাই? 46, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 55 কে 56, 57, 58, 59, 60। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে ব্রেকে চলে যাই নাকি? ব্রেকে চলে যাই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা হয়তো আমার সামনে এসে বলতে পারেন, ব্যক্তিগত পার্সোনাল থাকতে পারে, অনেকের সামনে আসতে পারে। আর আমরা এখন ব্রেকে যাব, ঠিক কয়টা আসবো? যেহেতু আজকে আমাদের শেষ দিন, আমরা দ্রুত আসতে দ্রুত যেতে পারবো, রাইট? শুধু 2:10 দিলাম 10 মিনিট পরে, ওদিক দিয়ে 10 মিনিট পিছিয়ে যাবে। তার সাথে বলে আমরা 10 মিনিট আগে চলে আসি, কয়টা আসবো? ঠিক 2টা। যেহেতু আমরা এই অফিস এখন বুঝে গেছি এটা আমাদের অফিস, কতদিন বুঝি নাই, তৃতীয় জন বুঝছি, তৃতীয় দিন আমরা পুরোপুরি বুঝে গেছি এটা আমাদেরই অফিস। এই অফিসের সম্মান, এই অফিসের যত কিছু আছে সব কিছু বজায় রাখার দায়িত্ব কার? আমাদের না? তাহলে আমরা সবাই সম্মানে এই অফিস থেকে নামবো। কালকে অনেকে কথা বলছে, যেটা আমি শুনে খুব কষ্ট পেয়েছি, যে এত সুন্দর করে বলার পরও 2-4 জন কথা বলছে সিঁড়িতে। বলছিলাম একটা লাইন, একটি লাইন হবে, ব্যাক টু ব্যাক, নিচে নামবো, যা কথা বলবো গেটের বাইরে। ওকে? সো একদম পিছন থেকে একটি লাইন করেন, একদম ব্যাক টু ব্যাক, ডাবল করবেন। ওকে? হ্যাঁ, সবাই সবার মতো করে দায়িত্ব নিয়ে করবেন জিনিসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা নাম্বার হয়ে আছে, একটা নাম্বার বলছে 21 সালাম। আচ্ছা